তুমি তো খুব সাহসী ছিলে, এখন কাঁপছো কেন? আমি কাঁপছি না, আপনি একদম গায়ের উপর এসে পড়েছেন। একটু দূরে দাঁড়ান। যদি না দাঁড়াই, যদি আরো কাছে আসি? কেউ দেখে ফেলবে, আমাকে যেতে দিন। কেউ দেখবে না। আজ তোমাকে এখান থেকে এত সহজে যেতে দিচ্ছি না পিচ্চি। দেখুন, আমার ভাইয়া খুঁজছে আমাকে, আর আমি কোনো পিচ্ছি না। আপনি ভুলে যাচ্ছেন আপনি কে আর আমি কে, আমাদের পরিবারের মাঝে কি সম্পর্ক সেটাও নিশ্চয়ই ভুলে যাননি। আমি কিছুই ভুলিনি, কিন্তু তুমি বারবার আমার সামনে এসে আমাকে সব ভুলতে বাধ্য করো। আর তুমি যে পিচ্চি নও সেটা প্রমাণ করবে কিভাবে? আমি আপনাকে প্রমাণ দিতে যাব কেন? আপনি সরুন আমার সামনে থেকে। একটা অন্ধকার লম্বা করিডোর, দুই পরিবারের একটি সাধারণ পরিচিত মানুষের বিয়ের অনুষ্ঠানে এসে হঠাৎ করেই একে অপরের মুখোমুখি হয়ে গেছে আয়ান আর নদী। চারপাশের কোলাহল থেকে বেশ দূরে এই জায়গাটি। নদীর পালানোর সব রাস্তা বন্ধ করে দিয়ে আয়ান দুই হাত দিয়ে দেওয়াল চেপে ধরে নদীকে নিজের বাহুডোরে বন্দি করে ফেলে। নদীর হৃদস্পন্দন এত দ্রুত হচ্ছে যে আয়ান স্পষ্ট শুনতে পাচ্ছে। নদীর সুন্দর সাজানো মুখটার ওপর এসে পড়া চুলগুলো আয়ান খুব আলতো করে সরিয়ে দেয়। নদীর গোলাপি ঠোঁট দুটো অদ্ভুত এক উত্তেজনায় কাঁপছে। আয়ানের চোখের সেই নেশালো দৃষ্টি নদীর সব প্রতিরোধ ক্ষমতা যেন কেড়ে নিচ্ছে। আয়ান আর এক মুহূর্ত অপেক্ষা না করে নদীর সেই নরম ঠোঁটের উপর নিজের উষ্ণ ঠোঁট ডুবিয়ে দেয়। নদীর চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে যায়। সে আয়ানের শক্ত বুক দুই হাত দিয়ে ঠেলে সরানোর চেষ্টা করে, কিন্তু আয়ানের পেশিবহুল শরীরের শক্তির কাছে নদীর এই ছোট্ট চেষ্টা একেবারেই তুচ্ছ। আয়ানের চুম্বনের গভীরতা ক্রমশ বাড়তে থাকে। একটা হাত দিয়ে সে নদীর কোমর শক্ত করে নিজের কাছে টেনে নেয়, যাতে দুজনের শরীরের মাঝে কোনো দূরত্ব না থাকে। অন্য হাতটা নদীর ঘাড়ের কাছে শক্ত হয়ে বসে। আয়ানের এই তীব্র ভালোবাসার কাছে নদী আর বেশিক্ষণ নিজেকে ধরে রাখতে পারে না। তার হাতের মুঠি আলগা হয়ে আসে, চোখ দুটো ধীরে ধীরে বুজে যায়। নদীর দুই হাত অজান্তেই আয়ানের শার্টের কলার খামচে ধরে। বেশ কয়েক মিনিট পর আয়ান যখন নদীকে ছাড়ে, নদীর শ্বাস তখন দ্রুত ওঠানামা করছে। আয়ানের চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি। আজ থেকে মনে রাখবে, তুমি শুধু আমার, আর আমাকে এড়িয়ে চলার চেষ্টা একদম করবে না। আপনি একটা পাগল, আমি আপনাকে ঘৃণা করি। এই ঘৃণাটাই একদিন ভালোবাসায় বদলাবে। এখন যাও, কেউ আসার আগে। নদী আর এক মুহূর্তও সেখানে দাঁড়ায় না। আয়ানের বুক থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে প্রায় দৌড়ে করিডোর পার হয়ে যায় সে। তার বুকের ভেতর তখন ঝড় বইছে। নিজের ঠোঁটে হাত বুলিয়ে সে আয়ানের স্পর্শ অনুভব করার চেষ্টা করে। অন্যদিকে আয়ান দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে নদীর যাওয়ার পথের দিকে তাকিয়ে মুচকি হাসে। তার শান্ত গম্ভীর জীবনে এই পিচ্ছি মেয়েটা যে এমন একটা ঝড় তুলে দেবে সেটা সে নিজেও কখনো ভাবেনি। কিরে নদী, তুই কোথায় ছিলে এতক্ষণ? আমি তোকে সারা বাড়ি খুঁজছি। আর তোর এই অবস্থা কেন? মেকআপ তো ঘেটে গেছে, আর ঠোঁটের লিপস্টিকটাও ছড়ানো। কি করছিস তুই? কিছু না তানিশা, এমনিতেই গরম লাগছে খুব। আমি একটু ওয়াশরুমে গিয়েছিলাম। তুই আমাকে খুঁজতে এলি কেন? আরে আরিয়ান ভাই তোকে খুঁজছে, রেগে রেগে ফায়ার হয়ে গেছে। চৌধুরী পরিবারের সবাই নাকি এই অনুষ্ঠানে এসেছে। ভাইয়া বলেছে তাদের ছায়াও যেন আমাদের গায়ে না লাগে। তুই জলদি চল। চৌধুরী পরিবারের কথা শুনেই তো আমার মেজাজ খারাপ হয়ে যায়। চল ভাইয়ার কাছে যাই। নদী তানিশার হাত ধরে তাড়াতাড়ি মূল অনুষ্ঠানে ফিরে আসে। তানিশা নদীর বেস্ট ফ্রেন্ড এবং সব গোপন কথার সঙ্গী। তবে আজকের এই ঘটনার কথা নদী তানিশাকেও বলতে পারছে না। মনের ভেতর একটা অদ্ভুত অনুভূতি কাজ করছে তার। সামনেই নদীর বড় ভাই আরিয়ান রাগী চোখে দাঁড়িয়ে আছে। নদী, তুই কোথায় গিয়েছিলি? তোকে না আমি আমার চোখের সামনে থাকতে বলেছিলাম। তুই জানিস না ওই চৌধুরীর বাড়ির লোকেরা এখানে এসেছে? ওদের ছেলে আয়ানও এসেছে। তোকে যদি একা পেত কি করতো ভেবেছিস? আমি তো ওয়াশরুমে ছিলাম ভাইয়া, তুমি এত চিন্তা করছো কেন? আয়ান ডাক্তার মানুষ, সে আমাকে একা পেলেই বা কি করবে? আমি কি তাকে ভয় পাই নাকি? তুই ওদের চিনিস না নদী। শেখ পরিবারের সাথে ওদের শত্রুতা কত পুরনো তা তুই ভালো করেই জানিস। বাবা আমাকে কড়া নির্দেশ দিয়েছে তোদের খেয়াল রাখতে। চল এখন আমরা বাড়ি ফিরে যাব। আরিয়ান নদীকে নিয়ে গাড়ির দিকে এগিয়ে যায়। নদীর চোখ বারবার ভিড়ের মাঝে আয়ানকে খুঁজছে। গাড়িতে ওঠার ঠিক আগে সে দেখতে পায় আয়ান তার বন্ধুদের সাথে দাঁড়িয়ে আছে, আর এক দৃষ্টিতে নদীর দিকেই তাকিয়ে আছে। নদীর বুকের ভেতরটা আবার ধক করে ওঠে। সে তাড়াতাড়ি গাড়িতে উঠে বসে। কিরে আয়ান,
তুই এতক্ষণ কোথায় ছিলি? তোকে সে কখন থেকে খুঁজছি আমি আর ডাক্তার হাসান। কাল সকালের মিটিংটার বিষয়ে কিছু আলোচনা করা ছিল। একটু দরকার ছিল সজল। আর কালকের মিটিংয়ের সব পেপারস আমি রেডি করে রেখেছি, তুই চিন্তা করিস না। আয়ান, তুমি আমাদের হাসপাতালের সবচেয়ে দায়িত্বশীল ডাক্তার, কিন্তু আজ তোমাকে কেমন যেন একটু অমনস্ক লাগছে। কোনো সমস্যা? না স্যার, একদমই না। একটু ক্লান্তি লাগছে, এই যা। আমি বরং আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব। ঠিক আছে, তুই যা, আমি আর সীমা বাকি কাজগুলো ম্যানেজ করে নেব। হ্যাঁ ডাক্তার আয়ান, আপনি নিশ্চিন্তে বাড়ি যান। আমি আপনার পেশেন্টদের আপডেট আপনাকে রাতে মেসেজ করে দিব। ধন্যবাদ সীমা। সজল, আমি চলি। আয়ান অনুষ্ঠান থেকে বেরিয়ে নিজের গাড়িতে এসে বসে। স্টিয়ারিং ধরে চোখ বন্ধ করতেই নদীর সেই ভীতু কিন্তু আকর্ষণীয় চেহারাটা চোখের সামনে ভেসে ওঠে। আয়ানের ঠোঁটে আবার সেই পরিচিত হাসি ফুটে ওঠে। গাড়ি স্টার্ট দিয়ে সে বাড়ির দিকে রওনা হয়। এই শেখ বংশের অহংকার আমাকে ভাঙতেই হবে। ওরা আমাদের এই নতুন প্রজেক্টটা আটকে দেওয়ার চেষ্টা করছে। হারান, তুমি কি করছো? আমাদের লোক দিয়ে ওদের ম্যানেজারের উপর চাপ সৃষ্টি করো। বাবা, আমি সব দিক সামলাচ্ছি। শেখ সাহেবের ম্যানেজার শফিকের সাথে আমি কথা বলছি। ওকে টাকার লোভ দেখিয়ে আমাদের দিকে আনার চেষ্টা করছি। আপনি একটু শান্ত হন। তুমি বুঝবে না সালমা, ব্যবসার দুনিয়ায় কাউকে ছেড়ে কথা বলা যায় না। আয়ান ডাক্তার হয়েছে ভালো কথা, কিন্তু ও তো এই চৌধুরী পরিবারের ছেলে। ওর শরীরে আমার রক্ত। শেখ পরিবারের পতন না দেখা পর্যন্ত আমার শান্তি নেই। তোরা এসব কি শুরু করেছিস বলতো? সারাদিন শুধু শত্রুতা আর শত্রুতা। দেখিস, এই শত্রুতার আগুনে একদিন আমাদের নিজেদের ঘরই না পুড়ে যায়। আমি তো চাই আয়ান আর ফারহান দুজনেই সুখে সংসার করুক। দাদি একদম ঠিক বলেছেন। আয়ান তো সারাদিন হাসপাতালেই পড়ে থাকে, ওর তো একটা সংসার দরকার। মা, আপনি এবার আয়ানের জন্য মেয়ে দেখা শুরু করুন। চৌধুরী পরিবারের ডাইনিং টেবিলে সবাই রাতের খাবার খেতে বসেছে। এমন সময় আয়ান বাড়িতে ঢোকে। বাবা আর বড় ভাইয়ের এই শত্রুতার আলোচনা আয়ানের একদম পছন্দ নয়। সে চুপচাপ নিজের ঘরের দিকে পা বাড়ায়। ভাইয়া, তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে? আমি তো ভাবলাম তুমি অনেক রাত করে ফিরবে। হ্যাঁ রে রিয়া, কাজ শেষ হয়ে গেল তাই চলে এলাম। তুই এত রাতে কার সাথে ফোনে কথা বলছিলিস? জিসান নাকি? না মানে, হ্যাঁ, ও একটু পড়াশোনার বিষয়ে কথা বলছিল। পড়াশোনা নাকি অন্য কিছু? দেখ রিয়া, জিসান ছেলেটা ভালো, কিন্তু বাবা এসব সম্পর্ক সহজে মেনে নেবে না। তুই পড়াশোনায় মন দে আগে। রিয়া মাথা নেড়ে নিজের ঘরে চলে যায়। আয়ান ফ্রেশ হয়ে নিজের বিছানায় শুয়ে পড়ে। তার কানে এখনো নদীর সেই কাপা কাপা গলার স্বর বাজছে। অন্যদিকে শেখ বাড়িতেও চলছে অন্য এক আলোচনা। শফিক, তুমি সব কাগজপত্র ঠিকঠাক করেছো তো? সৌদি গ্রুপের ওই টেন্ডারটা যেন কোনোভাবেই পাশ না হয়। আমি ওদের দেখিয়ে দেবো শেখ পরিবারের ক্ষমতা কতখানি। স্যার, আমি সব ব্যবস্থা করে ফেলেছি। তবে চৌধুরী সাহেবের বড় ছেলে ফারহান আমাকে ফোন করেছিল, আমাকে ওদের দিকে টেনে নেওয়ার চেষ্টা করছে। আমি স্পষ্ট বলে দিয়েছি। খুব ভালো করেছো। ওদের একটা লোককেও আমি বিশ্বাস করি না। আরিয়ান কোথায়? ওকে তো নদীর সাথে পাঠিয়েছিলাম। ওরা ফিরে এসেছে। নদী ওর ঘরে পড়াশোনা করছে, মিতু ওর সাথে আছে। তুমি সারাদিন শুধু ওই চৌধুরী পরিবার নিয়ে পড়ে থাকো। নদীর কলেজের দিকে একটু খেয়াল রাখো, ও তো দিন দিন খুব জেদি হয়ে যাচ্ছে। আমার মেয়ে জেদি হবে না তো কার মেয়ে হবে? ও হলো শেখ পরিবারের রাজকন্যা। ও যা চাইবে তাই পাবে। তুমি ওর পড়াশোনা নিয়ে বেশি চিন্তা করো না। নদীর ঘরে মিতু আর নদী বসে আছে। মিতু নদীর কাজিন হলেও দুজনের সম্পর্ক একদম নিজের বোনের মতো। মিতু বই খুলে বসে থাকলেও নদীর মনোযোগ একদম নেই। তার ঠোঁট বারবার নিজের অজান্তেই আয়ানের স্পর্শের কথা মনে করিয়ে দিচ্ছে। কিরে নদী, তুই কি আজ পড়বি না? বইয়ের দিকে তো তাকিয়ে আছিস, কিন্তু পাতা তো উল্টাচ্ছিস না। কি ভাবছিস এত? কিছু না আপু, আজ একদম পড়তে ইচ্ছে করছে না। আমার খুব ঘুম পাচ্ছে। তুই বরং আজ তোর ঘরে গিয়ে শুয়ে পড়। আচ্ছা ঠিক আছে, তুই ঘুমা, কাল সকালে উঠিয়ে দেব। মিতু চলে যাওয়ার পর নদী ঘরের দরজা বন্ধ করে দেয়। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ঠোঁট দুটো দেখে সে। আয়নের চুম্বনের দাগ যেন এখনো স্পষ্ট। হঠাৎ নদীর ফোনটা বেজে ওঠে। আননোন নম্বর। নদী একটু দ্বিধা নিয়ে ফোনটা রিসিভ করে। হ্যালো? ঘুমানোর চেষ্টা করছো?
নাকি আমার কথা ভাবছো? আপনি আপনি আমার নাম্বার কোথায় পেলেন? আর আমাকে ফোন করার সাহস কি করে হলো আপনার? ডাক্তারদের কাছে মানুষের অনেক তথ্য থাকে পিচ্ছি, আর সাহস সেটা তো আজ সন্ধ্যায় দেখিয়েছি। দেখুন, আপনি খুব খারাপ একটা কাজ করেছেন। আমি কালী ভাইয়াকে সব বলে দিব। বলে দাও। আরিয়ান জানলে হয়তো একটা যুদ্ধ বেঁধে যাবে, কিন্তু আমি জানি তুমি বলবে না, কারণ তুমি নিজেও ওই মুহূর্তটা উপভোগ করেছো। একদম বাজে বকবেন না। আমি ফোন রাখছি, আর কখনো আমাকে ফোন করবেন না। নদী রাগে ফোনটা কেটে দেয়, কিন্তু তার বুকের ধুকপুকানি থামে না। আয়ানের ওই ভারী গলা আর আত্মবিশ্বাসী কথাগুলো নদীকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে। সে কিছুতেই আয়ানকে মন থেকে সরাতে পারছে না। নদীর মনে হচ্ছে সে যেন এক অজানা আর ভয়ঙ্কর সুন্দর বিপদের দিকে পা বাড়াচ্ছে। ভোরের আলো সবেমাত্র ফুটতে শুরু করেছে। শেখ বাড়ির বিশাল ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে নদী। সারা রাত তার চোখের পাতা এক হয়নি। রাতের সেই অন্ধকার করিডোর, আয়ানের শক্ত বাহুডোর আর সেই উষ্ণ স্পর্শ বারবার তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। নিজের ঠোঁটের উপর হাত বুলিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে সে। তার মনে হচ্ছে সে যেন এক গোলক ধাঁধায় আটকা পড়েছে। এমন সময় ছাদে আসে মিতু। মিতু নদীর চেয়ে বয়সে একটু বড় হলেও তাদের সম্পর্কটা বন্ধুর মতোই। নদীর এই অস্বাভাবিক নীরবতা মিতুর চোখ এড়ায় না। কিরে নদী, তুই এত সকালে ছাদে কি করছিস? সারা রাত ঘুমাসনি নাকি? চোখের নিচে তো কালি পড়ে গেছে। না আপু, তেমন কিছু না, একটু হাওয়া খেতে এলাম। ঘরে খুব গরম লাগছিল। গরম লাগছিল নাকি? মনের ভেতর কোনো ঝড় বইছে? কাল রাত থেকে দেখছি তুই কেমন যেন আনমনা হয়ে আছিস। আমাকে কিন্তু লুকাতে পারবি না। দূর, তুই শুধু শুধু বকছিস। চল নিচে যাই, কলেজে যাওয়ার জন্য রেডি হতে হবে। আজ তানিশা আগেই চলে আসবে বলেছে। নদী মিতুকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে ছাদ থেকে নিচে নেমে আসে। নিজের ঘরে ঢুকে আয়নার সামনে দাঁড়ায়। আজ তাকে কলেজে যেতে হবে, কিন্তু আয়ানের কথা ভেবে তার বুকের ভেতরটা কেমন যেন কাঁপছে। আয়ান যদি আজ আবার তার সামনে এসে দাঁড়ায়? নদী মাথা ঝাঁকিয়ে সেই চিন্তা দূর করার চেষ্টা করে। অন্যদিকে চৌধুরী বাড়িতে সকালের ব্যস্ততা শুরু হয়ে গেছে। ডাইনিং টেবিলে সবাই নাস্তা করতে বসেছে। আয়ান তৈরি হয়ে নিচে নেমে আসে। আয়ান ভাই, আজ এত সকালে উঠে পড়েছিস? কাল রাতে তো বেশ দেরি করেই ফিরেছিস। শরীর ঠিক আছে তো তোর? হ্যাঁ দাদি, আমি একদম ঠিক আছি। আজ হাসপাতালে একটা জরুরি অপারেশন আছে, তাই একটু সকালেই বের হতে হচ্ছে। তুই তো সারাদিন এই হাসপাতাল নিয়েই পড়ে থাকিস। নিজের শরীরের দিকে একটু খেয়াল রাখ। রহিমকে বলেছি গাড়ি রেডি রাখতে। তুই খেয়ে নে তাড়াতাড়ি। মা, তুই চিন্তা করো না, আমি ঠিক সময় খেয়ে নেব। বাবা কোথায়? বাবা আর তোমার ভাইয়া তো সকালেই স্টাডি রুমে ঢুকেছে। ওই শেখ পরিবারের সাথে কি একটা টেন্ডার নিয়ে ঝামেলা চলছে, সেটা নিয়েই বোধহয় ব্যস্ত। আয়ানের ভুরু কুঁচকে যায়। শেখ পরিবারের নাম শুনলেই এখন তার নদীর কথা মনে পড়ে। নদীর সেই রাগী অথচ মায়াবী মুখটা তার চোখের সামনে ভেসে ওঠে। আয়ান নাস্তা শেষ করে উঠে দাঁড়ায়। আয়ান, বেরিয়ে যাচ্ছিস? শোন, আজ সাবধানে থাকিস। শেখ পরিবারের লোকজন খুব রেগে আছে। রাস্তাঘাটে কোনো ঝামেলায় জড়াবি না। ভাইয়া, আমি এসব ঝামেলার মধ্যে থাকি না। তুমি ভালো করেই জানো আমি হাসপাতালে যাচ্ছি। আয়ান বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে ওঠে। ড্রাইভার রহিম গাড়ি স্টার্ট দেয়। আয়ান পেছনের সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে। তার মাথার ভেতর শুধু একটা নামই ঘুরপাক খাচ্ছে, নদী। নদীর জেদ, তার চোখের সেই ভয় আর তার নরম ঠোঁটের স্বাদ আয়ানকে পাগল করে দিচ্ছে। আর যে কোনো মূল্যে নদীর সাথে তাকে দেখা করতেই হবে। ছোট স্যার, আমরা কি সোজা হাসপাতালেই যাব? না রহিম চাচা, গাড়িটা আগে সিটি কলেজের দিকে নাও, একটু কাজ আছে ওখানে। রহিম গাড়ি ঘুরিয়ে সিটি কলেজের দিকে এগোয়। আয়ানের ঠোঁটে এক রহস্যময় হাসি ফুটে ওঠে। এদিকে শেখ বাড়িতে নদীর বাবা শেখ সাহেব খুব রাগান্বিত অবস্থায় ড্রয়িং রুমে পায়চারি করছেন। রোকসানা, আরিয়ানকে ডাকো। ওই চৌধুরী বংশের এত বড় সাহস যে ওরা আমার ম্যানেজারের গায়ে হাত তোলার চেষ্টা করেছে, আমি ওদের কাউকে ছাড়বো না। তুমি একটু শান্ত হও। এত রাগ করলে তোমার প্রেশার বেড়ে যাবে। আরিয়ান তো সকালেই বেরিয়ে গেছে। শফিক সাহেবকে নিয়ে সে বোধহয় থানাতেই গেছে। থানায় গিয়ে কোনো লাভ হবে না। চৌধুরী সাহেব পুলিশকে কিনে রেখেছে, আমাদের অন্য ব্যবস্থা করতে হবে।
নদীর ঘরে তখন তানিশা এসে হাজির। নদী তৈরি হয়ে খাটের ওপর বসে আছে। তার মনটা আজ একদম কলেজের দিকে নেই। তানিশা এসে নদীর পাশে বসে। কিরে, তোর এখনো রেডি হওয়া শেষ হলো না? তাড়াতাড়ি চল, আজ প্রথম ক্লাসটাই প্র্যাকটিক্যাল। দেরি হলে স্যার কিন্তু ক্লাসে ঢুকতে দেবে না। তানিশা, আমার আজ একদম কলেজে যেতে ইচ্ছে করছে না। শরীরটা কেমন যেন ম্যাচ ম্যাচ করছে। কোনো ম্যাচ ম্যাচ শুনছি না। কাল রাতেও তুই এমন অদ্ভুত আচরণ করছিলি। আজ থেকে তোকে কলেজে যেতেই হবে। চল আমার সাথে। তানিশা জোর করে নদীকে টেনে নিয়ে যায়। কলেজের গেটের সামনে আসতেই নদীর বুকের ভেতরটা ধক করে ওঠে। গেটের একটু দূরে একটা কালো গাড়ি দাঁড়িয়ে আছে। নদীর মনে হচ্ছে গাড়িটা তার খুব চেনা। হঠাৎ গাড়ির দরজা খুলে আয়ান নিচে নামে। পরনে একটা গাঢ় নীল রঙের শার্ট, হাতা কনুই পর্যন্ত গোটানো, চোখে রোদ চশমা। আয়ানকে দেখে কলেজের অনেক মেয়ে থমকে দাঁড়িয়ে যায়, কিন্তু আয়ানের দৃষ্টি শুধু নদীর দিকেই স্থির। তানিশা, চল আমরা পেছনের গেট দিয়ে যাই, এখানে খুব ভিড়। আরে না, পেছনের গেট তো বন্ধ থাকে এই সময়। আর তুই এত ঘুমাচ্ছিস কেন? কি হয়েছে তোর? নদী কিছু বলার আগেই আয়ান সোজা তাদের দিকে এগিয়ে আসে। নদীর হাত পা ঠান্ডা হয়ে আসছে। সে পেছনের দিকে এক পা পিছিয়ে যায়। আয়ান এসে একদম নদীর সামনে দাঁড়ায়। তানিশা অবাক হয়ে আয়ানের দিকে তাকিয়ে থাকে। তানিশা, তুমি একটু ক্লাসের দিকে যাও, আমার নদীর সাথে কিছু জরুরি কথা আছে। আপনি কে? আর নদীর সাথে আপনার কি কথা? নদী, তুই চিনিস ওনাকে? আমি ওনাকে চিনি না তানিশা, চল এখান থেকে। নদী, তুমি খুব ভালো করেই জানো আমি কে। তানিশা, আমি ডক্টর আয়ান চৌধুরী। নদীর সাথে আমার একটু প্রাইভেট কথা আছে, তুমি প্লিজ যাও। তানিশা চৌধুরী পরিবারের নাম শুনেই ঘাবড়ে যায়। সে জানে দুই পরিবারের মধ্যে কেমন শত্রুতা চলছে, কিন্তু আয়ানের চোখের দিকে তাকিয়ে সে আর কিছু বলার সাহস পায় না। সে নদীর দিকে একবার অসহায়ভাবে তাকিয়ে কলেজের ভেতর ঢুকে যায়। নদী রাগে আর ভয়ে কাঁপতে থাকে। আপনার এত বড় সাহস, আপনি আমার কলেজের সামনে এসে আমাকে বিরক্ত করছেন। কেউ যদি দেখে ফেলে, আমার ভাইয়া আপনাকে জ্যান্ত পুঁতে ফেলবে। তোমার ভাইয়াকে আমি ভয় পাই না নদী, আর তুমিও আমাকে ভয় পাচ্ছ না। তুমি ভয় পাচ্ছ নিজের অনুভূতিগুলোকে। কাল রাতের কথা কি এত সহজেই ভুলে গেলে? কাল রাত একটা দুর্ঘটনা ছিল, আপনি জোর করে। তোমার কি সত্যি মনে হয় পুরোটা সময় আমি জোর করেছি? তুমি তো নিজেই আমার শার্ট খামচে ধরেছিলে। আয়ানের কথায় নদীর মুখ লজ্জায় আর রাগে লাল হয়ে যায়। সে আয়ানের দিকে একটা তীব্র দৃষ্টি হেনে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আয়ান খপ করে নদীর হাত চেপে ধরে। তার হাতের মুঠি এত শক্ত যে নদীর মনে হয় হাড় ভেঙে যাবে। আয়ান নদীকে টেনে নিজের গাড়ির দিকে নিয়ে যায়। নদী ছাড়ানোর চেষ্টা করলেও আয়ানের শক্তির কাছে এসে কিছুই করতে পারে না। ছাড়ুন আমাকে, কি করছেন আপনি? লোকজন দেখছে তো। দেখুক সবাই, আজ আমি তোমাকে কিছু না বুঝিয়ে ছাড়ছি না। চুপচাপ গাড়িতে বসো। আয়ান প্রায় জোর করেই নদীকে গাড়ির পেছনের সিটে বসিয়ে দেয় এবং নিজে তার পাশে বসে গাড়ির দরজা লক করে দেয়। রহিমকে গাড়ির স্টার্ট দিতে বলে। গাড়ির কাঁচগুলো কালো হওয়ায় বাইরে থেকে ভেতরে কিছুই দেখা যাচ্ছে না। নদীর বুকের ভেতর আতঙ্কের সাথে সাথে এক অদ্ভুত শিহরণ কাজ করছে। আয়ান নদীর খুব কাছে সরে আসে। দুজনের মাঝে এক সুতোর ব্যবধানও নেই। আপনি গাড়ি কোথায় নিয়ে যাচ্ছেন? আমাকে নামিয়ে দিন বলছি। আমি তোমাকে কোথাও নিয়ে যাচ্ছি না, শুধু কিছু কথা বলতে চাই যেখানে কেউ আমাদের ডিস্টার্ব করবে না। আয়ান নিজের হাত বাড়িয়ে নদীর মুখের উপর এসে পড়া চুলগুলো কানে গুঁজে দেয়। তার আঙ্গুলের ছোঁয়ায় নদীর সারা শরীরে বিদ্যুৎ খেলে যায়। আয়ান নদীর চোখের দিকে গভীরভাবে তাকিয়ে থাকে। সেই দৃষ্টিতে এমন এক নেশা আছে যে নদী চাইলেও চোখ ফেরাতে পারে না। আয়ানের গরম নিঃশ্বাস নদীর মুখের উপর পড়ছে। তুমি আমাকে এড়াতে পারবে না নদী, আমি ডাক্তার। আমি মানুষের শরীরের নার্ভ বুঝি। কাল রাতে আমি তোমার ওই কাপা কাপা ঠোঁটে যে শিহরণ দেখেছি সেটা মিথ্যা নয়। আপনি ভুল ভাবছেন, আমি আপনাকে শুধু ঘৃণাই করি। আমাদের পরিবারের মাঝে রক্তের হোলি খেলা চলছে, আর আপনি এখানে আমাকে নিয়ে এসব নোংরামি করছেন। নোংরামি? ভালোবাসা তোমার কাছে নোংরামি মনে হয়? আয়ান আর কোনো কথা না বলে নদীর ঘাড়ের কাছে নিজের মুখ ডুবিয়ে দেয়। তার উষ্ণ ঠোঁট নদীর সংবেদনশীল ত্বক স্পর্শ করতেই নদী শিউরে ওঠে। সে আয়ানের কাঁধ ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করে, কিন্তু আয়ান তাকে আরো শক্ত করে নিজের সাথে মিশিয়ে নেয়।
আয়ানের ঠোঁট নদীর ঘাড় থেকে ধীরে ধীরে ওপরে উঠে আসে। নদীর কানের লতিতে আলতো করে কামড় দেয় সে। নদীর মুখ থেকে একটা অস্ফুট শব্দ বেরিয়ে আসে। ছাড়ুন প্লিজ। আমি তোমাকে ছাড়ার জন্য ধরিনি পিচ্ছি, তুমি আমার, শুধু আমার। আয়ান নদীর ঠোঁটের উপর নিজের ঠোঁট নামিয়ে আনে। এবারে চুম্বন কালো রাতের চেয়েও অনেক বেশি তীব্র আর বন্য। আয়ান যেন নদীর সব প্রতিরোধ, সব জেদ শুষে নিতে চাইছে। সে নদীর নিচের ঠোঁটটা নিজের দুই ঠোঁটের মাঝে নিয়ে আলতো করে কামড় দেয়। ব্যথায় নদী একটু মুখ খুলতেই আয়ান সুযোগ পেয়ে যায়। তার জিহ্বা নদীর মুখের ভেতর প্রবেশ করে এক উষ্ণ আর গভীর ভালোবাসার খেলায় মেতে ওঠে। নদী এবার আর নিজেকে ধরে রাখতে পারে না। তার দুই হাত আপনা আপনিই আয়ানের গলা জড়িয়ে ধরে। আয়ানের চুলের ভেতর আঙ্গুল ডুবিয়ে দেয় সে। গাড়ির এসি চলা সত্ত্বেও দুজনের শরীর ঘেমে উঠেছে। এই চরম রোম্যান্স আর উত্তেজনার মাঝে বাইরের পৃথিবী যেন তাদের কাছে পুরোপুরি হারিয়ে গেছে। হাসপাতালে ছজন, আয়ান এখনো আসছে না কেন? ওর তো একটা মেজর অপারেশন আছে আজ। স্যার, আমি ওকে অনেকবার ফোন করেছি, ওর ফোন সাইলেন্ট করা বোধ হয়। আয়ান তো কখনো এমন দায়িত্বহীন কাজ করে না। আমি বুঝতে পারছি না কি হলো ওর। স্যার, আয়ান স্যার তো সকালেই মেসেজ করেছিলেন যে তিনি ঠিক সময় পৌঁছে যাবেন। আমি কি ওনার বাড়িতে একবার ফোন করব? না সীমা, বাড়িতে ফোন করার দরকার নেই, আমি আবার ট্রাই করছি। এদিকে গাড়ির ভেতর আয়ান আর নদীর সেই গভীর মুহূর্ত ভেঙে যায় সজলের পরপর ফোনের কারণে। আয়ান অনিচ্ছা সত্ত্বেও নদীকে ছাড়ে। নদীর অবস্থা তখন দেখার মতো। ঠোঁট দুটো ফুলে লাল হয়ে আছে, চোখগুলো নেশাগ্রস্ত। আজ তোমাকে ছেড়ে দিচ্ছি কারণ হাসপাতালে আমার পেশেন্ট অপেক্ষা করছে। কিন্তু মনে রেখো, আমাদের গল্প মাত্র শুরু হয়েছে। আপনি একটা জানোয়ার। আমি আর কোনোদিন আপনার সামনে আসবো না। আর শ্বাস দ্রুত ওঠানামা করছে। আয়ান নিজের ফোনটা বের করে সজলের কল কেটে দেয়। আয়ান মুচকি হাসে। রহিমকে গাড়ি কলেজের গেটের কাছে নিয়ে যেতে বলে। গাড়ি থামতেই নদী প্রায় লাফ দিয়ে গাড়ি থেকে নেমে যায় এবং দৌড়ে কলেজের ভেতর ঢুকে পড়ে। আয়ান অনেকক্ষণ সেদিকে তাকিয়ে থেকে রহিমকে হাসপাতালের দিকে গাড়ি ঘোরাতে বলে। কলেজের ভেতর লোকটা আমাকে পাগল করে দেবে। আমি কেন ওকে বাধা দিতে পারলাম না? কেন ওর স্পর্শে আমি সব ভুলে গেলাম? হে আল্লাহ, আমাকে এই বিপদ থেকে বাঁচাও। নদীর অবস্থা দেখে তানিশা ছুটে আসে। নদীর এই উস্কো খুস্কো রূপ তানিশাকে আরো চিন্তায় ফেলে দেয়। নদী, তুই ঠিক আছিস? ওই ডক্টর আয়ন তোর সাথে কি করেছে? তোকে এত বিধ্বস্ত লাগছে কেন? তানিশা, তুই আমাকে কিছু জিজ্ঞেস করিস না প্লিজ। আমাকে একটু একা থাকতে দে। আমি আজ কোনো ক্লাস করব না, আমি বাড়ি যাব। কিন্তু আরিয়ান ভাই তোকে নিতে আসবে তো, তুই একা যাবি কি করে? আমি ম্যানেজ করে নিব, তুই ক্লাসে যা। নদী কলেজ থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে বাড়ির দিকে রওনা হয়। তার মাথায় এখন শুধু একটা চিন্তায় ঘুরপাক খাচ্ছে। আরিয়ান ভাইয়া যদি কোনোভাবে এই কথা জানতে পারে তাহলে রক্তারক্তি কাণ্ড ঘটে যাবে। আয়ান লোকটা এত বেপরোয়া কেন? অন্যদিকে আয়ান হাসপাতালে পৌঁছেই সজলের বকা শোনে। তুই কি পাগল হয়ে গেছিস আয়ান? কোথায় ছিলি তুই? ডাক্তার হাসান তো রেগে আগুন। সরি সজল, একটা খুব ইম্পর্টেন্ট কাজ ছিল। আমি এখনই ওটিতে যাচ্ছি, তুই টেনশন নিস না। আয়ান অপারেশন থিয়েটারে ঢুকে যায়। তার কাজের প্রতি একাগ্রতা বরাবরই নিখুঁত, কিন্তু আজ তার আঙ্গুলগুলো যেন একটু বেশিই সাবলীল। মনের ভেতর একটা অদ্ভুত প্রশান্তি কাজ করছে তার। এই পিচ্ছি মেয়েটা যে তার পুরো অস্তিত্ব জুড়ে বসে গেছে সেটা সে প্রতি মুহূর্তে অনুভব করছে। এদিকে শেখ বাড়িতে স্যার, চৌধুরী গ্রুপের লোকেরা আজ সকালে আমাকে আস্তায় আটকে হুমকি দিয়েছে। ওরা বলছে আমি যদি ওর টেন্ডার থেকে আপনার নাম সরিয়ে না নিই তাহলে ওরা আমাকে জানে মেরে ফেলবে। ওদের সাহস তো দিন দিন বেড়েই চলছে। আরিয়ান, তুমি এখনই তোমার ছেলেদের নিয়ে ওদের অফিসে যাও। আমি দেখতে চাই ফারহানের কত বড় বুকের পাটা। বাবা, তুমি চিন্তা করো না, আমি আজকেই ওদের একটা উচিত শিক্ষা দিয়ে আসবো। তোমরা আবার কি মারামারি প্ল্যান করেছো? নদী তো কলেজ থেকে ফেরার সময় হয়ে গেল, ওকে আগে কেউ নিয়ে আসুক। মা, আমি আমার ছেলেদেরকে পাঠিয়ে দিয়েছি নদীকে আনতে, তুমি চিন্তা করো না। আরিয়ান রাগে ফুঁসতে ফুঁসতে বাড়ি থেকে বেরিয়ে যায়। দুই পরিবারের শত্রুতা যখন চরমে, তখন আয়ান আর নদীর এই গোপন প্রেমের অঙ্কুর কি পরিণতি ডেকে আনবে সেটা কেউ কল্পনাও করতে পারছে না। চৌধুরী বাড়িতে দাদি, আপনি তো আয়ানের বিয়ের কথা বলছিলেন। আমার এক খালার মেয়ে আছে, নাম সারা।
খুব সুন্দরী আর পড়াশোনাতেও ভালো। আমি কি আয়ানের জন্য কথা বলে দেখবো? মেয়ে যদি ভালো হয় তাহলে কথা বলে দেখতে পারিস। আয়ানের তো এখন থিতু হওয়ার বয়স হয়েছে। ভাবি, ভাইয়া কি এত সহজে বিয়েতে রাজি হবে? ভাইয়া তো মেয়েদের দিকে ফিরেও তাকায় না। রিয়া, তুমি আজ বিকেলে একটু বেরোতে পারবে? তোমার সাথে খুব জরুরি কথা আছে। আজ একদম সম্ভব না জিসান, বাড়িতে খুব অশান্তি চলছে। ভাইয়া যদি জানতে পারে তাহলে আমাকে মেরেই ফেলবে। রিয়ার কথা শেষ হওয়ার আগেই আয়ান হাসপাতাল থেকে বাড়িতে ফেরে। সে সোজা নিজের ঘরে চলে যায়। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শার্টের কলারটা ঠিক করতে গিয়ে তার চোখে পড়ে শার্টের এক জায়গায় নদীর লিপস্টিকের হালকা দাগ লেগে আছে। আয়ান দাগটাই হাত বুলিয়ে হাসে। তার মনে হচ্ছে নদীর জেদ আর অহংকার ভাঙার খেলাটা সে খুব উপভোগ করছে। নদী, তুই যতই আমার থেকে দূরে পালানোর চেষ্টা করো না কেন, দিন শেষে তোমাকে আমার বুকেই ধরা দিতে হবে। তুমি শেখ পরিবারের মেয়ে হতে পারো, কিন্তু তার আগে তুমি আমার পিচ্চি বউ। রাত গভীর হতে থাকে। শহরের দুই প্রান্তে দুটো মানুষ একে অপরের চিন্তায় মগ্ন। নদীর চোখে ঘুম নেই, আর আয়ানের চোখে এক নতুন স্বপ্ন। শত্রুতার এই কালো মেঘ সরিয়ে কিভাবে তাদের ভালোবাসা পূর্ণতা পাবে, সেই উত্তর শুধু সময়ই দিতে পারবে। আপনি পাগল হয়ে গেছেন? এত রাতে আমার ঘরে কিভাবে এলেন? ভাইয়া দেখলে আপনাকে জ্যান্ত পুঁতে ফেলবে। আমাকে খুন করা এত সহজ নয় পিচ্ছি, আর আমি পাগলই তো, শুধু তোমার জন্য পাগল। তোমার ওই মিষ্টি ঠোঁটের নেশা আমাকে পাগল করে দিয়েছে। একদম কাছে আসবেন না বলছি, আমি চিৎকার করব, বাসার সবাই জেগে যাবে। তুমি চিৎকার করবে না সেটা আমি খুব ভালো করেই জানি। তুমি নিজেও চাও আমি তোমার কাছে আসি। তোমার চোখের ওই ভয় মেশানো চাহনি আমাকে আরো বেশি আকর্ষণ করে। রাত তখন প্রায় 2টো বাজে। চারিদিকে শুনশান নীরবতা। শেখ বাড়ির সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। নদীর ঘরের ব্যালকনির দরজাটা খোলা ছিল। সেই সুযোগে দোতলার পাইপ বেয়ে অত্যন্ত সাবলীলভাবে নদীর ঘরে প্রবেশ করেছে আয়ান। নদী তখন বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছিল। হঠাৎ ঘরে মানুষের উপস্থিতি টের পেয়ে উঠে বসতেই আয়ানকে দেখে তার রক্ত হিম হয়ে আসে। আয়ান ধীর পায়ে নদীর দিকে এগিয়ে যায়। নদীর পালানোর কোনো জায়গা নেই। সে বিছানার এক কোণে গুটিসুটি মেরে বসে থাকে। আয়ান বিছানায় উঠে নদীর একদম মুখোমুখি বসে। চাঁদের আলোয় আয়ানের সুঠাম দেহ আর তীক্ষ্ণ চোখ দুটো ভীষণ ভয়ঙ্কর, আবার একই সাথে মোহনীয় লাগছে। আয়ান নিজের লম্বা হাত বাড়িয়ে নদীর কোমর জড়িয়ে ধরে এক হ্যাঁচকা টানে তাকে নিজের বুকের ওপর ফেলে দেয়। ছাড়ুন আমাকে, আপনার বুকে খুব ব্যথা লাগছে আমার। আপনি একটা অসভ্য লোক। অসভ্যতার তো এখনো কিছুই দেখাইনি জান। আজ রাতে তোমাকে বোঝাবো আমি কতটা অসভ্য হতে পারি। আয়ান নদীর 2 হাত শক্ত করে ধরে মাথার উপর বিছানায় চেপে ধরে। নদীর নরম শরীরটা আয়ানের ভারী শরীরের নিচে পিষ্ট হচ্ছে। আয়ান আর এক মুহূর্ত সময় নষ্ট না করে নদীর গলায় নিজের মুখ ডুবিয়ে দেয়। নদীর শরীরের মিষ্টি সুবাস আয়ানকে মাতাল করে তোলে। সে পাগলের মতো নদীর ঘাড়ে, গলায় আর কানের লতিতে চুমু খেতে থাকে। নদীর মুখ থেকে অস্ফুট গোঙানির শব্দ বেরিয়ে আসে। সে ছটফট করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু আয়ানের শক্তির কাছে এসে বড্ড অসহায়। আয়ানের উষ্ণ ঠোঁট নদীর গলার কাছে একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে থেমে যায়। সেখানে সে নিজের ঠোঁট আর দাঁত দিয়ে তীব্রভাবে কামড়ে ধরে। ব্যথায় নদীর চোখ দিয়ে পানি বেরিয়ে আসে। আয়ান সেখানে একটা গাঢ় লাল রঙের ভালোবাসার চিহ্ন এঁকে দেয়। তারপর সে নদীর মুখের দিকে তাকায়। নদীর চোখে জল, বুকটা দ্রুত ওঠানামা করছে। আয়ান নদীর ঠোঁটের উপর নিজের ঠোঁট নামিয়ে আনে। এই চুম্বনে কোনো জোর নেই, আছে শুধুই গভীর এক অধিকার বোধ। আয়ানের জাদুকরী স্পর্শে নদীর সব প্রতিরোধ যেন ধীরে ধীরে গলে যেতে থাকে। সে বুঝতে পারে এই ভয়ঙ্কর মানুষটার প্রতি তার মনের ভেতর একটা অদ্ভুত দুর্বলতা কাজ করছে। নদী, কিরে মা, তুই কি জেগে আছিস? তোর ঘরের লাইট জ্বলছে কেন? হঠাৎ দরজায় মায়ের গলা শুনে নদীর পুরো শরীর কেঁপে ওঠে। আয়ানও চমকে যায়। সে দ্রুত নদীর উপর থেকে সরে দাঁড়ায়। নদী ভয়ে প্রায় ঘামতে শুরু করেছে। আয়ান ইশারায় নদীকে চুপ থাকতে বলে এবং নিচে গিয়ে জানালার ভারী পর্দার আড়ালে লুকিয়ে পড়ে। নদী কাঁপা কাঁপা হাতে নিজের ওড়নাটা ঠিক করে গলা ঢেকে নেয়। মা, আমি জেগে আছি, একটু পানি খাচ্ছিলাম। তুমি যাও, আমি ঘুমিয়ে পড়বো এক্ষুনি। আচ্ছা মা, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। কাল সকালে আবার তোর ভাইয়া তোকে নিয়ে বের হবে। সাবধানে থাকিস।
রোকসানার পায়ের শব্দ ধীরে ধীরে দূর মিলিয়ে যায়। নদীর যেন ধরে প্রাণ ফিরে আসে। সে একটা বড় শ্বাস ফেলে। আয়ান পর্দার আড়াল থেকে বেরিয়ে আসে, তার চোখে মুখে এক দুষ্টু হাসি। সে আবার নদীর কাছে এসে দাঁড়ায়। আজ রাতের মতো বেঁচে গেলে পিচ্ছি, কিন্তু মনে রেখো তুমি শুধু আমার। আর গলার ওই দাগটা কাউকে দেখাতে চেও না, তাহলে কিন্তু কুরুক্ষেত্র বেঁধে যাবে। আপনি এক্ষুনি এখান থেকে চলে যান, আর কখনো আমার সামনে আসবেন না। আমি আপনাকে সহ্য করতে পারি না। সহ্য তোমাকে করতেই হবে নদী, খুব তাড়াতাড়ি। তুমি এই শত্রুর বাড়ি থেকে আমার বউ হয়ে চৌধুরী বাড়িতে যাবে। এটা ডক্টর আয়ানের চ্যালেঞ্জ। আয়ান নদীর কপালে একটা গভীর চুমু এঁকে দিয়ে যেভাবে এসেছিল ঠিক সেভাবেই ব্যালকনি দিয়ে অন্ধকারে মিলিয়ে যায়। নদী পাথরের মতো বসে থাকে। আয়ানের বলা শেষ কথাগুলো তার কানের কাছে বাজতে থাকে। আয়ানের বউ হয়ে চৌধুরী বাড়িতে যাওয়ার কথা ভাবতেই নদীর বুকের ভেতরটা অজানা আশঙ্কায় কেঁপে ওঠে। দুই পরিবারের যে পরিমাণ শত্রুতা, তাতে এই সম্পর্ক জানাজানি হলে লাশের পাহাড় জমে যাবে। বাবা, আপনি একদম চিন্তা করবেন না। চৌধুরী গ্রুপের ওই টেন্ডার আমি আটকে দিয়েছি। ওদের গুন্ডারা শফিক চাচাকে হুমকি দিয়েছিল। আজ সকালে আমি আমার ছেলেদের পাঠিয়ে ওদের গুডাউনে আগুন লাগিয়ে দিয়েছি। সাব্বাস আমার ছেলে, আমি তো এটাই চেয়েছিলাম। ওই চৌধুরী সাহেবের অহংকার আমি মাটিতে মিশিয়ে দেব। ওদের এত বড় সাহস আমার লোকেদেরকে হাত তোলে। সকালবেলা শেখ বাড়ির ড্রয়িং রুমে চরম উত্তেজনা। নদীর বাবা আর তার ভাই প্রতিশোধের আগুনে জ্বলছে। নদীর সিঁড়ি দিয়ে নামার সময় সব কথা শুনতে পায়। গোডাউনে আগুন লাগানোর কথা শুনে নদীর বুকটা ধক করে ওঠে। আয়ানের তো কোনো ক্ষতি হয়নি। পরক্ষণে সে নিজেকে সামলে নেয়। আয়ানের জন্য তার চিন্তা হচ্ছে কেন? ওই লোকটা তো একটা জানোয়ার। নদী নিজের গলায় জড়ানো স্কার্ফটা একটু টেনে ঠিক করে নেয়, যাতে আয়ানের দেওয়া দাগটা কেউ দেখতে না পায়। কিরে নদী, তুই এত সকালে উঠে পড়েছিস, আর এই গরমে গলায় স্কার্ফ পেঁচিয়ে রেখেছিস কেন? তোর কি ঠান্ডা লেগেছে নাকি? হ্যাঁ আপু, আমার গলাটা একটু ব্যথা করছে। মনে হয় রাতে ফ্যানের বাতাসে ঠান্ডা লেগে গেছে। তানিশা কি এসেছে? তানিশা তো সেই কখন থেকে ড্রয়িং রুমে বসে আছে। তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে, আজ তোদের কলেজে একটা ফাংশন আছে না? নদী মিতুর কথার কোনো উত্তর না দিয়ে তানিশার কাছে যায়। তানিশা নদীর চোখ মুখ দেখে বুঝতে পারে নদীর ভেতর কিছু একটা চলছে, তবে সে বাড়ির সবার সামনে কিছু জিজ্ঞাসা করে না। দুজন একসাথে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে চৌধুরী বাড়িতেও থমথমে পরিবেশ। বাবা, শেখ পরিবারে আরিয়ানের এত বড় স্পর্ধা, ও আমাদের গোডাউনে আগুন লাগিয়ে দিয়েছে। আমাদের লাখ লাখ টাকার মাল পুড়ে ছাই হয়ে গেছে। আমি ওকে ছাড়বো না বাবা, আমি আজই ওকে গুলি করে মারবো। শান্ত হও ফারহান, রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। আমরা আইনিভাবে ওদের দেখে নেব। আমি পুলিশ কমিশনের সাথে কথা বলছি। তুমি এটা ঠিক করোনি ফারহান। আমি তোমাকে বলছিলাম আমি পুলিশ কমিশনারের সাথে কথা বলবো। তোমরা এসব কি শুরু করেছো? ব্যবসার জন্য শেষমেশ খুনোখুনি করবে নাকি? আয়ন কোথায়? ও কি হাসপাতালে গেছে? মা, আয়ান তো সকালে নাস্তা না করেই বেরিয়ে গেছে। ও তো এইসব ঝামেলার মধ্যে একদম থাকতে চায় না। ও নিজের কাজ নিয়েই থাকে। আয়ানের জন্য যে ওই সারার সম্বন্ধটা এসেছিল, সেটা নিয়ে কি কথা এগোবে? বাড়ির যা অবস্থা, এখন একটা বিয়ের অনুষ্ঠান হলে সবার মনটা একটু ভালো হতো। দাদি ঠিকই বলেছেন, আয়ানের বিয়ের বয়স হয়েছে। আমি আজ রাতেই ওর সাথে কথা বলবো। সারা খুব ভালো মেয়ে, আয়ানের জন্য একদম পারফেক্ট। পরিবারের সবার এই আলোচনা আয়ানের একদম অজানা। সে তখন হাসপাতালে তার কেবিনে বসে একটা ফাইলের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু তার মন পড়ে আছে শেখ বাড়ির ওই পিচ্ছি মেয়েটার কাছে। গত রাতে নদীর ওই অসহায় আত্মসমর্পণ আয়ানকে তৃপ্তি দিয়েছে। সে বুঝতে পারছে নদীও তার প্রতি দুর্বল হয়ে পড়েছে, শুধু পরিবারের ভয়ে স্বীকার করছে না। কিরে আয়ান, তুই কি ফাইলের দিকে তাকিয়ে ঘুমিয়ে পড়ছিস নাকি? আমি তোকে গত 10 মিনিট ধরে ডাকছি। সরি সজল, খেয়াল করিনি। বল, কি বলছিলি? ডক্টর হাসান কি আমাকে খুঁজছেন? না ডাক্তার হাসান আজ ছুটিতে আছেন। আমি তোকে অন্য একটা কথা জিজ্ঞেস করতে এসেছিলাম। তুই কি প্রেম টেম করছিস নাকি? গত কয়েকদিন ধরে তোর চোখে মুখে একটা অদ্ভুত হাসি লেগে আছে। প্রেম তো একটা পিচ্ছি মেয়ের সাথেই করছি, কিন্তু মেয়েটা বড্ড জেদি আর অহংকারী। খুব তাড়াতাড়ি
ওর সব জেদ আমি ভেঙে চুরমার করে দেব। সত্যি বলছিস? কে সেই ভাগ্যবতী? আমরা চিনি? সময় হলে সবই জানতে পারবি। এখন যা, আমাকে একটু কাজ করতে দে। সজল অবাক হয়ে চলে যায়। আয়ান ফোন হাতে নিয়ে একটা মেসেজ টাইপ করে নদীর নাম্বারে পাঠিয়ে দেয়। নদীর ফোনটা তখন তানিশার হাতে ছিল। তারা কলেজের ক্যাম্পাসের একটা বেঞ্চে বসেছিল। তানিশা মেসেজটা দেখেই চমকে ওঠে। নদী, এই আননোন নাম্বার থেকে কে তোকে মেসেজ করছে? লেখা আছে কলেজের পিছনের গেটে আসো পিচ্ছি, তোমার হবু বর অপেক্ষা করছে। 5 মিনিটের মধ্যে না আসলে আমি কিন্তু সোজা ক্যাম্পাসে ঢুকে যাব। কি? দে ফোনটা আমাকে দে। এই লোকটা আমাকে পাগল না করে ছাড়বে না। তানিশা এখানে বস, আমি একটু আসছি। তুই কোথায় যাচ্ছিস? এই লোকটা কে নদী? আমাকে বল, তুই কি কোনো বিপদে পড়েছিস? পরে সব বলবো তানিশা, আমাকে এখন যেতেই হবে, না হলে ও সত্যি সত্যি ক্যাম্পাসে ঢুকে সিনক্রেট করবে। নদী প্রায় দৌড়ে কলেজের পেছনের গেটে চলে যায়। সেখানে একটা কালো গাড়ি দাঁড় করানো। গাড়ির কাছে আয়ান হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। রোদ চশমার ভেতর দিয়েও আয়ানের তীক্ষ্ণ দৃষ্টি নদীর দিকেই স্থির। নদীর আগে গজগজ করতে করতে আয়ানের সামনে গিয়ে দাঁড়ায়। আপনার সমস্যা কি বলুন তো? আপনি আমাকে শান্তিতে থাকতে দেবেন না? ভাইয়াদের মাঝে কি মারামারি চলছে খবর রাখেন আপনি? যে কোনো মুহূর্তে আপনি খুন হয়ে যেতে পারেন। আমার জন্য এত চিন্তা তোমার? তাহলে তো আমি খুন হতেও রাজি আছি পিচ্ছি। গাড়িতে ওঠো। আমি কোথাও যাব না আপনার সাথে। আপনি এক্ষুনি এখান থেকে চলে যান। তুমি যদি স্বেচ্ছায় গাড়িতে না ওঠো তাহলে আমি তোমাকে কোলে তুলে গাড়িতে বসাবো, আর সেটা সবার সামনেই করব। পছন্দ তোমার? আয়ানের জেদ নদী খুব ভালো করেই জানে। সে আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ গাড়ির পেছনের সিটে গিয়ে বসে। আয়ানও তার পাশে এসে বসে দরজা বন্ধ করে দেয়। রহিম গাড়ি স্টার্ট দেয়। গাড়িটা শহরের কোলাহল ছাড়িয়ে একটা নিরিবিলি রাস্তার দিকে এগিয়ে যায়। আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনি? আমার ক্লাস আছে, আমাকে কলেজে নামিয়ে দিন। আজ তোমার সব ক্লাস বাতিল। তুমি আজ শুধু আমার সাথে থাকবে। আমার ফ্ল্যাটে যাচ্ছি আমরা। আপনার ফ্ল্যাটে? না, আমি যাব না। প্লিজ আমাকে যেতে দিন। আপনি কাল রাতে যা করেছেন তারপর আমি আপনার সাথে একা কোথাও যেতে পারবো না। কাল রাতে কি করেছি একটু মনে করিয়ে দেবে? আয়ান নদীর খুব কাছে সরে আসে। তার ডান হাতটা নদীর ঘাড়ে পেঁচানো স্কার্ফটার ওপর গিয়ে পড়ে। আয়ান এক টানে স্কার্ফটা খুলে ফেলে। নদীর গলার কাছে ফুটে থাকা সেই লাল দাগটা দেখে আয়ানের চোখে একটা আদিম নেশা খেলা করে। সে নিজের আঙ্গুল দিয়ে দাগটার উপর আলতো করে স্পর্শ করে। নদী শিউরে ওঠে এবং চোখ বন্ধ করে ফেলে। তুমি আমার দেওয়া দাগটা লুকিয়ে রাখতে চেয়েছো পিচ্ছি, কিন্তু আমার অধিকার তুমি লুকাবে কিভাবে? তোমার শরীরের প্রতিটি ইঞ্চিতে শুধু আমার অধিকার। আপনি একটা স্বার্থপর মানুষ। আমাদের পরিবার কখনো এই সম্পর্ক মেনে নেবে না। আমরা শেষ হয়ে যাব আয়ান। তুমি প্রথমবারের মতো আমার নাম ধরে ডাকলে নদী। জানো তোমার মুখে আমার নামটা কত সুন্দর শোনায়। পরিবার কি করবে সেটা আমার উপর ছেড়ে দাও। আমি ডক্টর আয়ান চৌধুরী যা চাই তা যে কোনো মূল্যে হাসিল করে নেই। আয়ান নদীর দুই গালে হাত রেখে তার মুখটা নিজের দিকে ঘুরিয়ে নেয়। নদীর চোখে জল টলমল করছে। আয়ান নদীর চোখের জল মুছে দিয়ে খুব পরম আদরে তার কপালে, চোখে আর গালে চুমু খায়। নদীর মনে হচ্ছে সে যেন একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছে। আয়ানের এই ভালোবাসা তার সমস্ত ভয় আর জেদকে মুছে দিচ্ছে। আয়ান নদীর ঠোঁটে নিজের ঠোঁট ছোঁয়ায়। এই চুম্বন কাল রাতের মতো ভয়ঙ্কর নয়, বরং এতে মিশে আছে অসীম মায়া আর ভালোবাসা। নদীও এবার আর বাধা দেয় না। সে আয়ানের কাঁধে হাত রেখে তার চুম্বনে সাড়া দেয়। গাড়ির ভেতর তৈরি হয় এক চরম রোমান্টিক আর ইমোশনাল মুহূর্ত। অনেকক্ষণ পর আয়ান নদীকে ছেড়ে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে। আমি তোমাকে ভালোবাসি নদী। আমি তোমাকে ছাড়া আর কাউকে জীবনে ভাবতে পারবো না। আমিও হয়তো আপনাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু আমার খুব ভয় করছে আয়ান। ভাইয়া যদি জানতে পারে তাহলে আমাদের কাউকে বাঁচতে দেবে না। আমাকে বিশ্বাস করো পিচ্ছি, আমি তোমার গায়ে একটা আঁচড়ও লাগতে দেব না। আয়ান আর নদীর গাড়ি আয়ানের প্রাইভেট ফ্ল্যাটের সামনে এসে থামে। আয়ান গাড়ি থেকে নেমে নদীর হাত ধরে ফ্ল্যাটের ভেতরে নিয়ে যায়। ফ্ল্যাটটা খুব সুন্দর করে সাজানো, চারিদিকে একটা আভিজাত্যের ছাপ। আয়ান দরজাটা ভেতর থেকে লক করে দেয়। সে নদীকে সোফায় বসিয়ে নিজে তার পায়ের কাছে মেঝেতে বসে নদীর দুই হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নেয়। আপনি এখানে একা থাকেন? হ্যাঁ, মাঝে মাঝে আসি, যখন খুব একা লাগে বা কাজের চাপ বেশি থাকে।
আজ থেকে এই জায়গাটা আমাদের দুজনের। আয়ান নদীর কোলের উপর মাথা রাখে। নদী খুব আলতো করে আয়ানের চুলে হাত বুলিয়ে দেয়। আয়ানের মনে হচ্ছে সে যেন পৃথিবীর সব শান্তি এই পিচ্ছি মেয়েটার কোলে খুঁজে পেয়েছে। অন্যদিকে চৌধুরী বাড়িতে তখন চলছে অন্য এক ঝড়। মা, আয়ান কোথায়? ওকে ফোন করছি, ফোন ধরছে না কেন? আমি তো জানি না বাবা, ও তো হাসপাতালেই থাকার কথা। কি হয়েছে, তুই এত রেগে আছিস কেন? শেখ পরিবারে আরিয়ানে আমাদের পুরনো ড্রাইভার রহিম চাচাকে রাস্তা আটকে মারধর করেছে। আমি আরিয়ানকে আজই মেরে ফেলবো। আয়ানের দরকার আমার। ভাইয়া আপনি শান্ত হন। আয়ান এসব মারামারিতে জড়াতে চায় না, ওকে ওর মতো থাকতে দিন। তুমি চুপ করো নীলা, এটা আমাদের পরিবারের সম্মান। আরিয়ানের এত সাহস, আমি আজই শেখ বাড়িতে লোক পাঠাচ্ছি। দুই পরিবারের শত্রুতা যখন এমন চরম পর্যায়ে, তখন আয়ান আর নদী তাদের নিজেদের ভালোবাসার জগতে মগ্ন। আয়ান সোফা থেকে উঠে বসে নদীকে দুই হাতে পাঁজা কোলা করে কোলে তুলে নেয়। নদী লজ্জায় আয়ানের বুকে মুখ লুকায়। আয়ান নদীকে নিয়ে নিজের বেডরুমের দিকে এগিয়ে যায়। আজ তাদের ভালোবাসার এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। সব বাধা আর শত্রুতা ভুলে আজ তারা একে অপরের মধ্যে হারিয়ে যেতে চায়। তুমি এখনো কাঁপছো পিচ্ছি? আমাকে ভয় পাচ্ছ নাকি নিজের এই নতুন অনুভূতিগুলোকে? আমি জানি না আয়ান, আমার সবকিছু কেমন যেন এলোমেলো লাগছে। মনে হচ্ছে আমি একটা ঘোরের মধ্যে আছি। আপনি আমাকে কোথায় নিয়ে এসেছেন? আমি তোমাকে আমার দুনিয়ায় নিয়ে এসেছি নদী, যে দুনিয়ায় শুধু তুমি আর আমি থাকবো। এখানে বাইরের কোনো শত্রুতা বা কোনো কোলাহল আমাদেরকে ছুঁতে পারবে না। আয়ান নদীকে নিজের বেডরুমের নরম বিছানায় খুব সাবধানে শুইয়ে দেয়। ঘরের ভেতরের পরিবেশটা অদ্ভুত শান্ত। হালকা নীল রঙের পর্দা ভেদ করে দুপুরের রোদ কিছুটা উকি দিচ্ছে। আয়ান বেডসাইড ল্যাম্পটা জ্বালিয়ে দেয়, যার মায়াবী আলো ঘরের ভেতর এক রোমান্টিক আবেশ তৈরি করে। নদী লজ্জায় নিজের চোখ দুটো শক্ত করে বন্ধ করে রেখেছে। তার বুকটা দ্রুত ওঠানামা করছে। আয়ান নদীর পাশে আধশোয়া হয়ে বসে তার মুখের উপর ঝুঁকে পড়ে। নদীর কপালে বন্ধ চোখের পাতায় এবং গালে খুব নরম আর আদুরে কয়েকটা চুমু এঁকে দেয় আয়ান। আয়ানের নিঃশ্বাসের গরম হাওয়া নদীর মুখে আছড়ে পড়ছে। নদীর মনে হচ্ছে তার শরীরের প্রতিটি শিরা উপশিরায় বিদ্যুতের তরঙ্গ বয়ে যাচ্ছে। চোখ খোলো নদী, আমাকে দেখো। আজ আমাদের এই সুন্দর মুহূর্তে আমি তোমার চোখে আমার জন্য শুধু ভালোবাসা দেখতে চাই। আমি তাকাতে পারছি না, আমার খুব লজ্জা করছে। আপনি আমার এত কাছে কেন? কারণ তুমি তোমার এই লজ্জা রাঙা মুখটা আমাকে আরো বেশি পাগল করে দিচ্ছে জান। আয়ান আর কথা না বাড়িয়ে নদীর ঠোঁটের উপর নিজের ঠোঁট নামিয়ে আনে। প্রথম স্পর্শটা ছিল খুব নরম এবং ধীর। আয়ান যেন নদীর সম্মতি চাইছে। নদীও এবার আর নিজেকে গুটিয়ে রাখে না। সে আলতো করে নিজের ঠোঁট জোড়া উন্মুক্ত করে দেয় আয়ানের জন্য। আয়ানের চুম্বন ক্রমশ গভীর আর বন্য হতে শুরু করে। সে নদীর ঠোঁট দুটো নিজের আয়ত্তে নিয়ে তীব্র এক ভালোবাসার খেলায় মেতে ওঠে। নদীর দুই হাত আপনা আপনি আয়ানের গলা জড়িয়ে ধরে। আয়ানের একটা হাত নদীর কোমর জড়িয়ে তাকে আরো কাছে টেনে নেয়, আর অন্য হাতটা নদীর খোলা চুলের ভেতর দিয়ে বিলি কাটতে থাকে। দুজনের শরীরের ঘর্ষণে এক অদ্ভুত উত্তাপ ছড়িয়ে পড়ে সারা ঘরে। আয়ান নদীর ঠোঁট ছেড়ে ধীরে ধীরে নিচে নেমে আসে। নদীর থুতনিতে, গলায় আর কানের লতিতে সে নিজের অধিকারের ছাপ এঁকে দেয়। আয়ান, আমার খুব অদ্ভুত লাগছে। আপনি আমাকে ছেড়ে দিন প্লিজ, আমি আর নিতে পারছি না। আজ কোনো ছাড় নেই পিচ্ছি। আজ আমি তোমাকে পুরোপুরি নিজের করে নেব। তোমার মন, তোমার শরীর, তোমার সব কিছু শুধু ডক্টর আয়ান চৌধুরীর। আয়ানের কথায় নদী শিউরে ওঠে। আয়ান অত্যন্ত দক্ষ হাতে নদীর কামিজের বোতামগুলো একে একে খুলতে শুরু করে। নদীর ফর্সা কাঁধ আর গলার একাংশ উন্মুক্ত হয়ে যায়। আয়ান সেখানে নিজের মুখ ডুবিয়ে দেয়। তার ভেজা ঠোঁট আর দাঁতের স্পর্শ নদীর উন্মুক্ত ত্বকে এক চরম শিহরণ জাগায়। নদী অস্ফুট স্বরে গোঙাতে থাকে আর আয়ানের পিঠ খামচে ধরে। আয়ানের উষ্ণ হাত নদীর পেটের কাছে স্পর্শ করতেই নদী কেঁপে ওঠে। আয়ান নদীর কানের কাছে ফিসফিস করে ভালোবাসার কথা বলতে থাকে, আর নিজের হাতের জাদুতে নদীকে উন্মাতন করে তোলে। এই চরম রোম্যান্স আর আদিম ভালোবাসার স্রোতে তারা দুজনেই ভেসে যায়। পৃথিবীর সব শত্রুতা, সব বিদ্বেষ যেন এই চার দেওয়ালের বাইরে আটকা পড়ে আছে। এই মেয়েটা কোথায় গেল?
আমাকে এখানে বসিয়ে রেখে সেই যে গেল, আর আসার কোনো নাম নেই। ফোনটাও তো ফেলে গেছে। কলেজের পেছনের গেটের কাছে দাঁড়িয়ে তানিশা রাগে গজগজ করছে। অনেকক্ষণ অপেক্ষা করার পরও নদীর কোনো খবর না পেয়ে সে বাধ্য হয়ে কলেজের ভেতর খুঁজতে যায়। পুরো ক্যাম্পাস তন্ন তন্ন করে খোঁজার পরও নদীকে কোথাও পাওয়া যায় না। তানিশার বুকের ভেতর অজানা এক আতঙ্ক দানা বাঁধতে শুরু করে। সে বুঝতে পারে নদী এই ডক্টর আয়নের সাথেই কোথাও চলে গেছে। তানিশা দেরি না করে সোজা শেখ বাড়ির দিকে রওনা হয়। তানিশা মা, তুমি একা কেন? নদী কোথায়? ও কি তোমার সাথে আসেনি? আন্টি, নদী তো কলেজে নেই। আমি ওকে অনেকক্ষণ খুঁজেছি, ওর ফোনটাও আমার কাছে। আমি ভেবেছিলাম ওর হয়তো শরীর খারাপ বলে আগে বাড়ি চলে এসেছে। কি বলছো তুমি এসব তানিশা? নদী বাড়িতে আসবে কিভাবে? ওকে তো আরিয়ানের নিয়ে আসার কথা ছিল। শফিক, শফিক, জলদি এদিকে এসো। জি স্যার, আমাকে ডাকছিলেন? আরিয়ান কোথায়? নদী তো এখনো কলেজ থেকে ফেরেনি। তুমি জলদি খোঁজ নাও। আমার বুকটা কেমন যেন কাঁপছে। ওই চৌধুরী বাড়ির লোকেরা আমার মেয়ের কোনো ক্ষতি করে না তো? ঠিক সেই মুহূর্তে শেখ বাড়ির প্রধান ফটকের বাইরে প্রচন্ড হট্টগোল আর কাঁচ ভাঙার শব্দ শোনা যায়। শেখ সাহেব, রোকসানা আর তানিশা দৌড়ে বারান্দায় ছুটে আসেন। তারা দেখেন 3টে জিপ গাড়ি থেকে অনেকগুলো ছেলে নেমে শেখ বাড়ির দিকে ইট পাথর ছুটছে। বাবা, আপনারা ভিতরে যান। এটাও ফারহানের কাজ। ওই জানোয়ারগুলো আমাদের বাড়িতে হামলা করেছে। আরিয়ান তার নিজের বাড়ি থেকে নেমে হাতে একটা রিভলভার নিয়ে এগিয়ে আসে। তার সাথেও বেশ কিছু লোক আছে। মুহূর্তের মধ্যেই দুই গ্রুপের মধ্যে হাতাহাতি আর মারামারি শুরু হয়ে যায়। আরিয়ান শূন্যে 2 রাউন্ড গুলি ফায়ার করে। এই তোরা কে কোথায় আছিস? ফারহানের এত বড় সাহস, সেই আমার বাড়িতে কুত্তা বাতিয়েছে। তাদের আজ আমি জ্যান্ত পুঁতে ফেলবো। আরিয়ানের গুলির শব্দে ফারহানের পাঠানো গুন্ডারা কিছুটা পিছিয়ে যায়। মিতু দোতলার জানালা দিয়ে সব দেখছিল। সে ভয়ে কাঁপতে কাঁপতে নিচে নেমে আসে। চাচি, বাইরে তো সাংঘাতিক মারামারি চলছে। আর নদী কোথায়? ওকে তো আমি কোথাও দেখছি না। আমার মেয়েটা কোথায় হারিয়ে গেল? আল্লাহ, তুমি আমার নদীকে রক্ষা করো। এই শত্রুতার আগুনে আমার সংসারটা বোধহয় ছাই হয়ে যাবে। শেখ বাড়িতে যখন চরম আতঙ্ক আর ধ্বংসযজ্ঞ চলছে, চৌধুরী বাড়িতেও তখন পরিস্থিতি স্বাভাবিক নেই। ফারহান ড্রয়িং রুমে পায়চারি করছে। তার হাতে ফোন। আমার লোকদের পাঠিয়েছি আমি। আজ শেখ বাড়ি ইট খুলে আনবো। রহিম চাচার গায়ে হাত তোলার মজা আমি আরিয়ানকে বুঝিয়ে দেব। তোমরা বাবা ছেলে মিলে এই বাড়িটাকে নরক বানিয়ে ফেললে। আয়ন কোথায়? সকাল থেকে ছেলেটার কোনো খোঁজ নেই। হাসপাতালে ফোন করেছিলাম, ওরা বলল আয়ন নাকি হাসপাতালেও যায়নি। মা, আয়ান তো কখনো এমন করে না। ওর ফোনটাও সুইচ অফ বলছে। আমার খুব চিন্তা হচ্ছে। আল্লাহ মাবুদ, আমার আয়ান ভাইটার যেন কোনো অমঙ্গল না হয়। তোদের এই শত্রুতা আমার নাতিটাকে না গিলে খায়। এমন সময় ফারহানের ফোনে সজলের কল আসে। ফারহান কলটা রিসিভ করে। হ্যালো ফারহান ভাই, আমি সজল বলছি। আয়ন কি বাড়িতে আছে? আজ হাসপাতালে ওর ইম্পর্টেন্ট একটা মিটিং ছিল। ডাক্তার হাসান ওর ওপর খুব এগিয়ে আছেন। ও তো ফোনটা বন্ধ করে রেখেছে। আয়ান হাসপাতালেও নেই, ও তো সকালেই বেরিয়ে গেছে। সজল, তুই কি জানিস ও কোথায় যেতে পারে? না ভাই, আমি তো কিছু জানি না। তবে সকালে বলছিল একটা পিচ্চি মেয়ের সাথে নাকি ওর প্রেম চলছে। আমি ভেবেছিলাম ও মজা করছে। প্রেম? আয়ান আর প্রেম? তুই শিওর সজল? মেয়েটাকে নাম জানি না ভাই, আয়ান আমাকে কিছু বলেনি। ফারহান ফোন কেটে দিয়ে চিন্তায় পড়ে যায়। আয়ান প্রেম করছে, অথচ বাড়ির কেউ কিচ্ছু জানে না। ব্যাপারটা ফারহানের কাছে খুব সন্দেহজনক মনে হয়। এদিকে রিয়ার ঘরে জিসান লুকিয়ে ঢুকেছে। রিয়া ভয়ে কাঁপছে। তুমি পাগল হয়ে গেছো জিসান। তুমি এই সময় আমাদের বাড়িতে ঢুকেছো কেন? ভাইয়া দেখলে তোমাকে আজ মেরেই ফেলবে। নিচে সবাই খুব রেগে আছে। আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না রিয়া। তোমার ভাইয়াদের যা মারামারি শুরু হয়েছে, আমি ভয় পাচ্ছি ওরা আমাদের সম্পর্কটাও মেনে নেবে না। চলো আমরা পালিয়ে যাই। পালিয়ে যাব না জিসান, এটা সম্ভব না। আয়ন ভাই খুব কষ্ট পাবে। ভাই আমাকে খুব ভালোবাসে।
তুমি প্লিজ এখন যাও এখান থেকে। জিশান রিয়ার কথায় কষ্ট পেলেও পরিস্থিতি বুঝতে পেরে চুপচাপ ব্যালকনি দিয়ে নেমে চলে যায়। রিয়া একটা বড় দীর্ঘশ্বাস ফেলে। এদিকে আয়ানের ফ্ল্যাটের সময় যেন থমকে দাঁড়িয়েছে। দীর্ঘক্ষণ একে অপরের ভালোবাসার সাগরে ডুবে থাকার পর আয়ান আর নদী এখন শান্ত হয়ে বিছানায় শুয়ে আছে। নদীর মাথা আয়ানের চওড়া বুকের ওপর রাখা। আয়ানের একটা হাত নদীর পিঠের উপর আলতো করে ঝুলিয়ে দিচ্ছে। নদীর শরীরে একটা সাদা চাদর জড়ানো। দুজনের শ্বাস প্রশ্বাস এখন অনেকটাই স্বাভাবিক। আয়ান, বলো জান। আমার খুব ভয় করছে। আমি তো কাউকে কিছু না বলে আপনার সাথে চলে এসেছি। তানিশা নিশ্চয়ই এতক্ষণে বাড়িতে খবর দিয়ে দিয়েছে। ভাইয়া যদি আমাকে খুঁজতে শুরু করে তাহলে খুব খারাপ কিছু হয়ে যেতে পারে। কিছু হবে না নদী, আমি থাকতে তোমার গায়ে কেউ একটা ফুলের টোকাও দিতে পারবে না। তুমি আমাকে ভরসা করো। আমি আপনাকে ভরসা করি আয়ান, কিন্তু আমাদের পরিবার তো আমাদের এই সম্পর্ক মেনে নেবে না। আমরা কি করব? পরিবার মানবে না বলে কি আমি আমার ভালোবাসাকে দূরে ঠেলে দিব? তুমি কি চাও আমি তোমাকে ছেড়ে দেই? না, একদম না। আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না আয়ান। আপনি আমার একটা বদ অভ্যাস হয়ে গেছেন। আয়ান মুচকি হেসে নদীর কপালে একটা চুমু খায়। নদীর এই স্বীকারোক্তি আয়ানকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ করে তোলে। হঠাৎ করে আয়ানের সাইলেন্ট করে রাখা ফোনটার স্ক্রিন চলে ওঠে। ফারহান কল করছে। আয়ান একটু বিরক্তি নিয়ে ফোনটা হাতে নেয়। হ্যাঁ ভাইয়া বলো। তুই কোথায় আয়ান? সকাল থেকে তোর কোনো খবর নেই। হাসপাতাল থেকে সজল ফোন করছিল, তুই নাকি সেখানে যাসনি। আর তোর ফোন বন্ধ কেন? আমি একটু ব্যস্ত ছিলাম ভাইয়া, ফোনটা সাইলেন্ট করা ছিল। কি হয়েছে? বাড়িতে সব ঠিক আছে তো? বাড়িতে আর কি ঠিক থাকবে? আমি আরিয়ানের বাড়িতে লোক পাঠিয়েছিলাম, ওখানে সাংঘাতিক মারামারি চলছে। পুলিশও চলে এসেছে বোধহয়। তুই যেখানেই থাকিস জলদি বাড়িতে আয়। শেখ পরিবারের লোকেরা যেভাবে সময় তোর উপর হামলা করতে পারে। কি বলছো তুমি এসব? তুমি শেখ বাড়িতে হামলা করেছো? ভাইয়া তুমি এটা একদম ঠিক করনি। আমি আসছি। আয়ান ফোন কেটে দেয়। তার কপালে চিন্তার ভাঁজ। নদী আয়ানের বুকের ওপর থেকে উঠে বসে। আয়ানের কথা সেও শুনতে পেয়েছে। নদীর চোখে মুখে চরম আতঙ্ক। কি হয়েছে আয়ান? আপনার ভাইয়া কি বলেছিলেন? আমার বাড়িতে হামলা হয়েছে মানে? আমার মা বাবা ঠিক আছে তো? তুমি শান্ত হও নদী। ভাইয়া রাগের মাথায় কিছু লোক পাঠিয়েছিল, আমি কথা বলছি। শান্ত হব? আমার পরিবার বিপদে আর আপনি আমাকে শান্ত হতে বলছেন? আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। ভাইয়া নিশ্চয়ই আমাকে খুঁজছে। আমাকে যেতে দিন আয়ান। নদী তাড়াহুড়ো করে বিছানা থেকে নামার চেষ্টা করে, কিন্তু আয়ান খপ করে নদীর হাত ধরে ফেলে এবং তাকে আবার বিছানায় টেনে বসায়। তুমি পাগল হয়ে গেছো নদী? এই অবস্থায় তুমি বাড়ি যাবে? ওখানে মারামারি চলছে। তোমার যদি কিছু হয়ে যায়? আমার কিছু হলে হোক, কিন্তু আমি আমার পরিবারের এই বিপদের সময় এখানে লুকিয়ে থাকতে পারবো না। আর এই সব কিছুর জন্য আপনার পরিবার দায়ী। আমি আপনাকে ঘৃণা করি আয়ান। নদীর চোখে জল টলমল করছে। আয়ান নদীর এই রূপ দেখে একটু থমকে যায়। সে বুঝতে পারে নদী কতটা ইমোশনাল হয়ে পড়েছে। আয়ান নদীর গাল দুটো নিজের দুই হাতে শক্ত করে ধরে। আমাকে ঘৃণা করো বা যা খুশি করো, আজ তুমি এই ফ্ল্যাট থেকে কোথাও যাচ্ছ না। বাইরে পরিস্থিতি খুব খারাপ। আরিয়ান যদি জানতে পারে তুমি আমার সাথে আছো, তাহলে ও আমাকে তো মারবেই, তোমাকেও হয়তো বাঁচতে দেবে না। দিক আমাকে মেরে। আমি মরে গেলে তো আপনাদের শত্রুতা মিটে যাবে। আপনি আমাকে ছাড়ুন বলছি। আমি তোমাকে ছাড়ার জন্য ভালোবাসিনি নদী, আর তোমাকে মরতেও দেব না। আমি জানি এই শত্রুতা কিভাবে শেষ করতে হয়। আয়ান আলমারি থেকে নিজের জামা কাপড় বের করে দ্রুত পরে নেয়। নদীর দিকে একটা শার্ট আর প্যান্ট ছুঁড়ে দেয়। তুমি চটজলদি এগুলো পরে নাও, আমরা এখনই বেরোবো। কোথায় যাব আমরা? আমার বাড়িতে যাব আয়ান, প্লিজ। তুমি তোমার বাড়িতে যাবে না। আমরা এমন একটা জায়গায় যাব যেখান থেকে ফিরে আসার পর আমাদের এই সম্পর্ক কেউ অস্বীকার করতে পারবে না, না শেখ সাহেব না চৌধুরী সাহেব। আপনি কি বলতে চাইছেন আয়ান? আমি কিছু বুঝতে পারছি না। বুঝতে হবে না, তুমি শুধু আমার কথা শোনো। আজই সব ফয়সালা হয়ে যাবে। তুমি শুধু আমার হাতটা শক্ত করে ধরে রেখো পিচ্ছি।
আয়ানের চোখে এক অদ্ভুত জেদ আর দৃঢ়তা। নদী আয়ানের চোখের দিকে তাকিয়ে কিছুটা শান্ত হয়। সে বুঝতে পারে আয়ান এমন কিছু করতে যাচ্ছে যা পুরো পরিস্থিতি বদলে দেবে। নদী চুপচাপ আয়ানের দেওয়া শার্ট আর প্যান্ট পরে নেয়। আয়ান নদীর হাত ধরে ফ্ল্যাট থেকে বেরিয়ে আসে। গাড়িতে ওঠার পর আয়ান গাড়ি খুব দ্রুত গতিতে ছুটিয়ে দেয়। শহরের রাস্তা পেছনে ফেলে গাড়িটা একটা অচেনা রাস্তার দিকে এগিয়ে যেতে থাকে। গাড়ির ভেতরে চরম নীরবতা। নদীর বুকের ভেতর একটা ঝড় বইছে, আর আয়ানের মাথায় ঘুরছে সব শত্রুতা শেষ করে এই পিচ্ছি মেয়েটাকে চিরকালের জন্য নিজের করে নেওয়ার এক দুঃসাহসিক পরিকল্পনা। গাড়ি থেকে নামো নদী, আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। আর একদম কাঁপবে না, আমি তোমার সাথে আছি। এটা তো একটা কাজী অফিস, আপনি আমাকে এখানে কেন এনেছেন? আমার বাড়িতে এত বড় একটা বিপদ চলছে, ভাইয়াদের মধ্যে রক্তারক্তি হওয়ার উপক্রম, আর আপনি আমাকে এখানে বিয়ে করার জন্য নিয়ে এসেছেন? আমি এক্ষুনি বিয়ে করতে পারবো না আয়ান, প্লিজ আমাকে বাড়ি নিয়ে চলুন। তোমার বাড়ি আমি অবশ্যই নিয়ে যাব, তবে শেখ বাড়ির মেয়ে হিসেবে নয়, ডক্টর আয়ান চৌধুরীর বিবাহিত স্ত্রী হিসেবে। আজ এই শত্রুতার আগুন চিরদিনের জন্য নেভাতে হলে আমাদের এই পদক্ষেপটা নিতেই হবে পিচ্ছি। তুমি শুধু আমার হাতটা শক্ত করে ধরো। কিন্তু আমার খুব ভয় করছে, বাবা মা যদি জানতে পারে যে আমি তার সবচেয়ে বড় শত্রু ছেলেকে বিয়ে করেছি, তাহলে বাবা হয়তো হার্ট অ্যাটাক করবে, আর ভাইয়া আপনাকে জ্যান্ত পুঁতে ফেলবে। আমি এই ঝুঁকি নিতে পারবো না। তুমি আমাকে ভালোবাসো কিনা শুধু সেই উত্তরটা দাও। যদি ভালোবাসো তবে আমার উপর এইটুকু ভরসা রাখো, আমি কোনো বাবাকে হার্ট অ্যাটাক করতে দেব না, আর কোনো ভাইকেও খুনি হতে দেব না। তুমি শুধু ভেতরে চলো। আয়ানের চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস আর জেদ। নদী আয়ানের সেই চোখের দিকে তাকিয়ে আর না করতে পারে না। সে ধীর পায়ে আয়ানের হাত ধরে কাজী অফিসের ভেতর প্রবেশ করে। ভেতরে আগে থেকে আয়ানের বন্ধু সজল এবং রিয়ার প্রেমিক জিশান অপেক্ষা করছিল। আয়ান পথিমধ্যেই তাদের ফোন করে সাক্ষীর জন্য আসতে বলেছিল। কাজী সাহেব সব কাগজপত্র রেডি করে রেখেছিলেন। সজল এবং জিশান নদীকে দেখে একটু অবাক হলেও আয়ানের ইশারায় তারা চুপ থাকে। নদীর বুকটা তখন হাতুড়ির মতো পিটছে। তার মনে হচ্ছে সে এক ঘোর লাগা স্বপ্নের মধ্য দিয়ে যাচ্ছে। কাজী সাহেব বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করেন। নদীর কাছ থেকে 3 বার কবুল শোনার পর আয়ানও নিজের গম্ভীর গলায় কবুল বলে। সাইন করার সময় নদীর হাত খুব কাঁপছিল। আয়ান নিজের হাত দিয়ে নদীর হাতটা শক্ত করে ধরে সই করিয়ে দেয়। আজ থেকে শহরের সবচেয়ে বড় 2 শত্রু পরিবারের ছেলে মেয়ে আইনগত স্বামী স্ত্রী। অভিনন্দন দোস্ত, তুই আসলে একটা পাগল। এত বড় একটা রিস্ক তুই কিভাবে নিলি? এখন চৌধুরী বাড়ির আর শেখ বাড়িতে তো আগুন জ্বলবে। আগুন নেভানোর জন্যই তো এই কাজটা করলাম সজল। তোরা এখন যা, আমি আর নদী একটু পরে বের হচ্ছি। জিসান, তুই রিয়ার সাথে যোগাযোগ রাখিস, বাড়ির অবস্থা আমাকে জানাবি। ঠিক আছে আয়ান ভাই, আপনি ভাবিকে নিয়ে সাবধানে থাকবেন। আমি রিয়ার থেকে আপডেট নিয়ে আপনাকে জানাচ্ছি। সজল আর জিশান চলে যাওয়ার পর আয়ান নদীকে নিয়ে আবার গাড়িতে এসে বসে। নদী তখনও স্তব্ধ হয়ে আছে। তার বিশ্বাসই হচ্ছে না যে সে এখন বিবাহিত এবং তার স্বামী আর কেউ নয়, স্বয়ং আয়ান চৌধুরী। আয়ান গাড়ি স্টার্ট দিয়ে আবার তার সেই প্রাইভেট ফ্ল্যাটের দিকে রওনা হয়। আমরা আবার ফ্ল্যাটে ফিরে যাচ্ছি কেন? আপনি তো বললেন আমরা বাড়ি যাব। আমাকে তো এখন শেখ বাড়িতে যেতে হবে। আমরা বাড়ি যাব, কিন্তু তার আগে তোমার এই ভয় আর ক্লান্তি দূর করা দরকার। আমার বউ হিসেবে তোমার প্রথম পা আমার এই ফ্ল্যাটেই পড়বে। আজ আমাদের একটা নতুন শুরু। ফ্ল্যাটে পৌঁছানোর পর আয়ান দরজা লক করে নদীকে নিজের কোলে তুলে নেয়। নদী লজ্জায় আয়ানের বুকে মুখ লুকায়। আয়ান তাকে সোজা বেডরুমে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দেয়। নদী পরনে এখনো আয়ানের দেওয়া সেই শার্ট আর প্যান্ট। আয়ান আলমারি থেকে একটা সুন্দর লাল রঙের শাড়ি বের করে নদীর সামনে রাখে। শাড়িটা সে কয়েকদিন আগেই কিনে রেখেছিল, যেন জানতো এই দিনটা খুব তাড়াতাড়ি আসবে। এই শাড়িটা আমি তোমার জন্য কিনেছিলাম। আমার খুব ইচ্ছে তুমি এই শাড়িটা পরে আমার সামনে বসে দাঁড়াবে। তুমি এটা পরে নাও। আপনি এত সব প্ল্যান আগে থেকেই করে রেখেছিলেন? আপনি সত্যি একটা ভয়ঙ্কর মানুষ আয়ান। তোমার ভালোবাসায় আমি সব করতে পারি পিচ্ছি। তুমি রেডি হয়ে নাও, আমি ফ্রেশ হয়ে আসছি।
আয়ান ওয়াশরুমে চলে গেলে নদী ধীরে ধীরে শাড়িটা পরে নেয়। লাল শাড়িতে নদীর ফর্সা গায়ের রং যেন আরো ফেটে পড়ছে। আয়নায় নিজেকে দেখে নদীর নিজেরই বিশ্বাস হচ্ছে না সে এখন মিসেস নদী চৌধুরী। আয়ান ওয়াশরুম থেকে বেরিয়ে নদীকে এই রূপে দেখে থমকে দাঁড়ায়। তার চোখ দুটো তৃষ্ণার্ত হয়ে ওঠে। সে ধীর পায়ে নদীর কাছে এসে পেছন থেকে তাকে জড়িয়ে ধরে। আয়ানের ভেজা চুল থেকে জলের ফোঁটা নদীর ঘাড়ে এসে পড়ছে। আয়ানের উষ্ণ নিঃশ্বাস নদীর উন্মুক্ত ঘাড়ে এক তীব্র শিহরণ জাগায়। তোমাকে আজ পৃথিবীর সবচেয়ে সুন্দর অপসরী লাগছে আমার জান। আমার আর তর সইছে না। আমি তোমাকে পুরোপুরি নিজের করে নিতে চাই নদী। আয়ান, আমার খুব লজ্জা করছে, আপনি এভাবে তাকাবেন না প্লিজ। আয়ান নদীর ঘাড়ের কাছে মুখ ডুবিয়ে দেয়। তার ঠোঁট নদীর ত্বকে এক জাদুকরী স্পর্শ বুলিয়ে দেয়। আয়ান নদীকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে তার কপালে, চোখে আর গালে গভীর চুমু খেতে শুরু করে। নদীর চোখ দুটো আপনা আপনি বন্ধ হয়ে আসে। আয়ান নদীর ঠোঁট জোড়া নিজের আয়ত্তে নিয়ে নেয়। এই চুম্বন আগের সব চুম্বনের চেয়ে আলাদা। এতে আছে এক অনন্ত অধিকার আর তীব্র ভালোবাসা। আয়ানের হাত নদীর শাড়ির আঁচল সরিয়ে তার কোমরের কাছে গিয়ে থামে। নদীর পুরো শরীরটা কেঁপে ওঠে। আয়ান নদীকে পাঁচাকোলা করে বিছানায় নিয়ে যায়। ঘরের ভেতরের পরিবেশ মুহূর্তের মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে। আয়ানের প্রতিটি স্পর্শ নদীর শরীরে নতুন এক অনুভূতির জন্ম দিচ্ছে। আয়ানের দক্ষ হাতে নদীর শাড়ি আর ব্লাউজ কখন সে মাটিতে লুটিয়ে পড়ে নদী তার টেরই পায় না। নদীর অনাবৃত শরীরের সৌন্দর্যে আয়ান মাতাল হয়ে ওঠে। সে নদীর নরম ত্বকে নিজের ভালোবাসার দাগ বসিয়ে দিতে থাকে। নদীর মুখ থেকে অস্ফুট গোঙানির শব্দ বেরিয়ে আসে। আয়ান, আমি আর পারছি না, আমার খুব অদ্ভুত লাগছে। নিজেকে আমার কাছে সঁপে দাও পিচ্ছি। আজ আমাদের কেউ আলাদা করতে পারবে না। আয়ান তার নিজের শার্টটা ছুঁড়ে ফেলে দিয়ে নদীর শরীরের ঘর্ষণে এক চরম উন্মাদনা সৃষ্টি করে। আয়ানের প্রতিটি আগ্রাসী অথচ আদুরে চুম্বনে নদী নিজেকে পুরোপুরি সমর্পণ করে। তাদের এই শারীরিক আর মাত্রিক মিলনের মধ্য দিয়ে তারা একে অপরের সত্তায় মিশে যায়। দীর্ঘক্ষণ পর ক্লান্ত নদী আয়ানের চওড়া বুকে মাথা রেখে হাঁপাতে থাকে। আয়ান নদীর খোলা চুলে হাত বুলিয়ে দেয়। তার ঠোঁটে এক পরম তৃপ্তির হাসি। আমি তোমাকে কতটা ভালোবাসি তা তুমি কোনো দিন কল্পনাও করতে পারবে না নদী। আজ থেকে তুমি আমার অহংকার। আমিও আপনাকে খুব ভালোবাসি আয়ান, কিন্তু এবার আমাদের যেতে হবে। আমার ভাইয়া আর আপনার ভাইয়া মারামারি হয়তো এতক্ষণে চরমে পৌঁছে গেছে। আয়ান ঘড়ির দিকে তাকায়। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলেছে। সে নদীকে কপালে চুমু দিয়ে উঠে দাঁড়ায়। দুজনে দ্রুত রেডি হয়ে নেয়। নদীর সিঁথিতে আয়ান নিজের হাতে লাল সিঁদুর পরিয়ে দেয়। সিঁদুর পরা অবস্থায় নদীকে একদম পূর্ণাঙ্গ গৃহবধূর মতো লাগছে। তারা ফ্ল্যাট থেকে বেরিয়ে গাড়িতে ওঠে। গাড়ি ছুটতে থাকে শেখ বাড়ির দিকে। এদিকে শেখ বাড়িতে বাবা, আমি ফারহানকে ছাড়বো না। সে আমার বাড়িতে এসে আমার লোকজনের গায়ে হাত তুলেছে। আমি আর চৌধুরী পরিবারের একটা লোককেও জ্যান্ত রাখবো না। তুমি শান্ত হও আরিয়ান, আমরা ওদের পুলিশে ধরিয়ে দেব। কিন্তু আমার নদী কোথায়? ওকে তো এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। তানিশা, তুমি কি কিছু জানো? আঙ্কেল, আমি সত্যি জানি না ও কোথায়। কলেজের পিছনের গেটে কার সাথে দেখা করতে গিয়েছিল, তারপর আর ফেরেনি। এমন সময় শেখ বাড়ির গেট ভেঙে হুড়মুড় করে ভেতরে ঢুকে চৌধুরী সাহেব, ফারহান এবং তাদের লোকজন। সাথে এসেছে সালমা, দাদি আর নীলা ভাবি। তারা ফারহানকে থামাতে পিছু পিছু ছুটে এসেছে। আরিয়ান, তুই কোথায় লুকিয়ে আছিস? বেরিয়ে আয়। তুই আমার ড্রাইভার রহিম চাচার গায়ে হাত তুলেছিস। আজ তোর হাত আমি কেটে ফেলবো। তোমরা কারা? আমার বাড়ি দিয়ে এসব কি অসভ্যতা আমি শুরু করেছ? তোমাদের এত বড় সাহস! শেখ সাহেব, আজ আপনার ছেলে যশোদা আমি মাটিতে মিশিয়ে দেবো। ও আমার ব্যবসার ক্ষতি করার চেষ্টা করছে। শফিক কোথায়? ডাকুন ওকে। শফিক ভয়ে এক কোণে কাঁপছে। মিতু দৌড়ে গিয়ে দাদির পায়ের কাছে লুটিয়ে পড়ে। আপনারা প্লিজ মারামারি করবেন না। আমাদের নদীকে সকাল থেকে পাওয়া যাচ্ছে না। আমরা সবাই খুব চিন্তায় আছি। কি বলছেন? নদী হারিয়ে গেছে? মা, আমার খুব ভয় করছে। আয়ানকেও তো সকাল থেকে ফোনে পাওয়া যাচ্ছে না। আমার আয়নের কিছু হলে আমি আপনাদের কাউকে ছাড়বো না শেখ সাহেব। আমার ছেলেকে আপনারা কোথায় লুকিয়ে রেখেছেন? আল্লাহ মাবুদ, এই শত্রুতা শেষমেশ আমাদের ছেলে মেয়েদের গিলে খেলো। তোরা থামায় সব। আরিয়ান আর ফারহান একে অপরের দিকে তেড়ে যায়। দুজনের হাতেই অস্ত্র।
ঠিক সেই মুহূর্তে একটা কালো গাড়ি তীব্র গতিতে এসে শেখ বাড়ির আঙিনায় ব্রেক কষে। গাড়ির আওয়াজে সবাই থমকে তাকায়। গাড়ির দরজা খুলে প্রথমে আয়ান নিচে নামে। তাকে দেখে চৌধুরী পরিবারের সবার ধরে প্রাণ ফিরে আসে। কিন্তু আয়ান একা নয়, সে গাড়ির অন্য দিক দিয়ে ঘুরে এসে হাত বাড়িয়ে দেয়। সেই হাত ধরে গাড়ি থেকে নেমে আসে লাল শাড়ি আর সিঁথিতে সিঁদুর পরা নদী। নদীর এই রূপ দেখে শেখ সাহেব, রোকসোনা এবং আরিয়ানের যেন পায়ের তলা থেকে মাটি সরে যায়। চৌধুরী সাহেব আর ফারহানও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। নদী, তুই তোর এই অবস্থা কেন? আর তুই ওই জানোয়ারটার হাত ধরে আছিস কেন? এদিকে আয়। ভাইয়া, তুমি আয়ানকে জানোয়ার বলবে না, উনি আমার স্বামী। আমি ওনাকে ভালোবেসে বিয়ে করেছি। কি বলছিস তুই এসব নদী? তুই আমার বুকে ছুরি মারলি, আমার সবচেয়ে বড় শত্রুর ছেলেকে তুই বিয়ে করেছিস? আমি তোকে ত্যায্য করলাম, তুই আমার মেয়ে নয়। শেখ সাহেব রাগে কাঁপতে কাঁপতে নদীর দিকে তেড়ে আসেন। আরিয়ান রিভলভার তুলে আয়ানের দিকে তাক করে। আমি আজ এই আয়ানকে মেরেই ফেলবো। ও আমার বোনকে ফাঁদে ফেলেছে। গুলি করো আরিয়ান। তোমার রিভলভারের গুলি যদি আমার বুক ভেদ করে যায় তবে আমি হাসি মুখে মরে যাব। কিন্তু মনে রেখো, আমার মৃত্যুর সাথে সাথে তোমার বোনের সিঁথির সিঁদুর মুছে যাবে। তুমি কি তোমার বোনকে বিধবা দেখতে চাও? আয়ান নদীর সামনে এসে বুক চিতিয়ে দাঁড়ায়। নদী আয়ানের পেছন থেকে দৌড়ে এসে আরিয়ানের পা জড়িয়ে ধরে। ভাইয়া প্লিজ, আয়ানকে কিছু করো না। আয়ান আমাকে জোর করেনি, আমি নিজের ইচ্ছায় বিয়ে করেছি। আমরা একে অপরকে ছাড়া বাঁচবো না ভাইয়া। বাবা, তুমি তো আমাকে খুব ভালোবাসো। তোমার এই রাজকন্যার সুখ কি তুমি এই শত্রুতার জন্য কেড়ে নেবে? আয়ান, তুমি এই কাজটা করতে পারলি? এই ভিখারি শেখ পরিবারের মেয়েকে তুই বউ করে আনলি? তোর কি একটু বংশের মর্যাদা কথা মনে পড়লো না? বাবা, বংশের মর্যাদা দিয়ে আমি কি করব যদি আমার জীবনের কোনো শান্তি না থাকে? আপনারা কি পেয়েছেন এই শত্রুতা করে? শুধু রক্তারক্তি আর অশান্তি। আজ রহিম চাচা আহত, কাল শফিক চাচা আহত হবে। ডক্টর হাসান আর সীমার মতো বাইরের মানুষরা হাসপাতালে বসে আমাদের এই নোংরামি নিয়ে হাসাহাসি করে। আমি একজন ডাক্তার, আমার কাজ মানুষের জীবন বাঁচানো, আর আপনারা নিজেদের পরিবারের মানুষের জীবন নিয়ে খেলছেন। কিন্তু আয়ান, ওরা আমাদের গোডাউনে আগুন লাগিয়েছে। আর তুমি ওদের বাড়িতে হামলা করেছো। এবার থামো ভাইয়া, অনেক হয়েছে। আমি নদীকে বিয়ে করেছি আর এটাই চরম সত্য। আপনারা যদি আমাদের মেনে না নেন তাহলে আমরা দুজন এই শহর ছেড়ে চিরদিনের জন্য চলে যাব। আপনাদের এই শত্রুতার প্রাসাদে আপনারা শান্তিতে থাকুন। আয়ানের কথা শুনে দাদি আর চোখের জল ধরে রাখতে পারেন না। তিনি এগিয়ে এসে নদীকে বুকে জড়িয়ে ধরেন। আমার আয়ান ভাই একদম ঠিক বলেছে। তোদের এই শত্রুতার জন্য আমি আমার নাতিকে হারাতে পারবো না। নদী এখন চৌধুরী বাড়ির বউ। কে কি বলল তাতে আমার কিছু যায় আসে না। আয় মা, আমার কাছে আয়। হ্যাঁ দাদিমা ঠিক বলেছেন। আয়ান, তুই কোনো শহর ছেড়ে যাবি না। নদীকে নিয়ে তুই আমাদের বাড়িতেই থাকবি। শেখ সাহেব, আপনারা যদি আপনাদের মেয়ের ভালো চান তবে এই শত্রুতা এবার ভুলে যান। রোকসোনা দৌড়ে এসে নদীকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেন। মেয়ের চোখের জলের কাছে শেখ সাহেবের সব রাগ আর জেদ গলে পানি হয়ে যায়। তিনি দীর্ঘশ্বাস ফেলে রিভলভারটা আরিয়ানের হাত থেকে নামিয়ে নেন। আমি আমার মেয়ের চোখের জল দেখতে পারবো না চৌধুরী সাহেব। আয়ান ছেলে হিসেবে খারাপ নয়। আমার মেয়ে যখন ওকে নিজের স্বামী হিসেবে মেনে নিয়েছি তখন আমার আর কিছু বলার নেই। আমি এই শত্রুতা এখানেই শেষ করতে চাই। আপনি যখন হাত বাড়িয়েছেন তখন আমিও আর পিছুপা হটবো না। আমার ছেলেও আপনার মেয়েকে খুব ভালোবাসে। আয়ান, তুই আজ আমার চোখ খুলে দিয়েছিস। ফারহান, শফিককে আর রহিমকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করো। আজ থেকে আমাদের মধ্যে কোনো শত্রুতা নেই। যাক বাবা, অবশেষে একটা শান্তির বাতাস বইল। আয়ান, তোর পিচ্ছি বউ কিন্তু ভারী মিষ্টি। চল এবার আমরা সবাই মিলে আমাদের নতুন বউকে বাড়িতে নিয়ে যাই।
পরিবেশ মুহূর্তের মধ্যে বদলে যায়। রিয়া আর জিশানও খবর পেয়ে সেখানে ছুটে আসে। সবাই আনন্দে আত্মহারা। আয়ান আর নদী সবার পা ছুঁয়ে সালাম করে। দুই পরিবারের সব তিক্ততা মুছে গিয়ে এক নতুন সম্পর্কের সূচনা হয়। চৌধুরী বাড়িতে নদীকে খুব ধুমধাম করে বরণ করে নেওয়া হয়। নীলা ভাবি আর রিয়া মিলে নদীর ঘর খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দেয়। রাতের সব আনুষ্ঠানিকতা শেষে আয়ান নিজের ঘরে ঢোকে। নদী তখন ফুলশয্যার খাটে বসে আছে। লাল বেনারসিতে তাকে এক মায়াবী পরীর মতো লাগছে। আয়ান দরজাটা লক করে দিয়ে নদীর কাছে এসে বসে। কি ভাবছো এত পিচ্ছি? এখনো কি তোমার ভয় করছে? না আয়ান, আজ আর আমার কোনো ভয় নেই। আমি শুধু ভাবছি, কাল রাত পর্যন্ত যে মানুষটাকে আমি পৃথিবীর সবচেয়ে বেশি ঘৃণা করতাম, আজ সেই মানুষটাই আমার বাঁচার একমাত্র কারণ হয়ে গেল। এটাই তো ভালোবাসা নদী, শত্রুতার মাঝে ফুটে ওঠা এক পবিত্র গোলাপ তুমি। আমি তোমাকে কখনো ঝরে যেতে দেব না। আয়ান নদীর কপালে একটা দীর্ঘ চুমু খায়। নদীর দুই হাত আয়ানের গলা জড়িয়ে ধরে। আয়ান নদীকে নিজের বুকের মধ্যে শক্ত করে আগলে নেয়। ঘরের নীল আলোয় তাদের ভালোবাসার এক নতুন অধ্যায় শুরু হয়। সব বাধা আর বিপত্তি পার হয়ে শত্রুর বাড়ির সেই পিচ্ছি জেদি মেয়েটা আজ আয়ানের বুকে মাথা রেখে অনন্ত সুখের ঠিকানায় পৌঁছে গেছে। তাদের এই মিষ্টি আর গভীর ভালোবাসার গল্পটা চিরকাল এই শহরের বাতাসে মিশে থাকবে।